গা থেকে কাপড়টা সরাতে গেলে মেয়েটা বলতে লাগলো, আপনি জানেন না আমার গর্ভে 2 মাসের সন্তান? তারপরেও কি করছেন? ছাড়েন বলছি, ছাড়েন আমাকে। আমি জানি কলেজের সবার সামনে আপনাকে চড় দেওয়া ঠিক হয়নি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে ক্ষমা করে দিন, তবুও এখন আমার কোনো ক্ষতি করবেন না। আপনার পায়ে পড়ি, প্লিজ এমনটি করবেন না। আমার গর্ভে 2 মাসের সন্তান, প্লিজ আমাকে ছেড়ে দেন। হাত দুটি শক্ত করে চেপে ধরেছে। আস্তে আস্তে চোখ দুটি বন্ধ হয়ে আসছে। জোর করে ঠোঁটের সাথে ঠোঁট দুটি মিলিয়ে দিল। দম বন্ধ হয়ে আসছে। ঠোঁটে কামড় দিতে ওহ করে উঠল মেয়েটা। কিছু করার নেই। চোখ দুটি বেয়ে পানি পড়ছে। হাত পা গলা কাটা মুরগির মতো নাড়াচ্ছে। অসহ্য যন্ত্রণায় ছটফট করছে, তবুও ছাড়ছে না। হঠাৎ গায়ের উপর থেকে লাল শাড়িটা টান দিতে বুকটা কেঁপে উঠল কথার, তবুও ছাড়ছে না। হাত দিয়ে শাড়ি ধরে রাখতে গেলে টান দিয়ে শাড়ি খুলে ফেলল। কথার দু চোখ বেয়ে পানি পড়ছে। শাড়িটা সম্পূর্ণ গা থেকে খুলে নিচে ফেলে দিল কথা, আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আল্লাহর দোহাই লাগে, আমার গায়ে হাত দিবেন না। আমার গর্ভের সন্তানের কথা ভেবেও প্লিজ আমার সর্বনাশ করবেন না। কিন্তু কথার কোনো কথাই শুনল না ছেলেটা। কথাকে জোর করে কথার সারা শরীর হিংস্র পশুর মতো ভোগ করলো। কথার গায়ের কাপড় ছিঁড়ে ফেলেছে। সারা শরীর ব্যথা করছে কথার। বিছানার চাদর জড়িয়ে কথা বিছানার এক পাশে গুটিসুটি মেরে কান্না করছে। কথার মনে হচ্ছে পুরুষ জাতির মনে ভালোবাসা বলতে কিছুই নেই। একটা পশুও হয়তো এমন করবে না। শুধু শরীরটাকে চেনে। বুকের বাঁ পাশে 2 আঙ্গুল নিচে যে ছোট একটা মন আছে, তা যে জয় করতে হয় একটা মেয়ের, কিন্তু তা না করলে সরলতার সুযোগ পেয়ে ছি কিছু কথা কিছু ভাবতে পারছে না। আবারও সেই পশুটা আসছে। কথা টেবিলে থাকা ফল কাটা ছুরিটা নিয়ে বলতে লাগলো, আর এক পা যদি আমার সামনে আসেন তাহলে নিজেকে শেষ করে দিব। বলে ঘুমের মাঝে চিৎকার দিয়ে উঠল কথা। রাজের ঘুম ভেঙে যায়। রাজ ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, আপনি একটা পশু, আপনি আমার সামনে আসবেন না। আপনাকে আমি স্বামী বলে মানি না। রাজের বুঝতে বাকি হলো না কথা কোনো দুঃস্বপ্ন দেখেছে, তাই কাছে গিয়ে বসলো। কথা কেমন জানে ভয়ে জড়সড় হয়ে গেছে। এই কথা নাও, পানি খাও। কথা পানি খাওয়ার পর চোখে মুখে পানি দিয়ে বুঝতে পারল কথার দুঃস্বপ্ন দেখেছে। এখনো কথার গায়ে বিয়ের সে শাড়ি, বাসর ঘরটা ফুলে ফুলে সাজানো, যেমনটা সাজানো ছিল 2 মাস আগে। আজ কথার জীবনে দ্বিতীয় বাসর রাত। কথা 2 মাস আগেই বিয়ে করেছে, সবাইকে না জানিয়ে। কথা জানে কথার স্বামী সজীবকে রাজ খুন করেছে কথাকে পাওয়ার জন্য। এজন্য কথা রাজকে স্বামী হিসেবে না মানলেও পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করে। এজন্যই কথা রাজকে সহ্য করতে পারে না। রাজ কথাকে ভালোবাসতো সেই কলেজ জীবন থেকে, কিন্তু কথা কখনোই রাজকে ভালোবাসেনি। কথা রাজকে বন্ধু ভাবতো। কথা ভালোবাসতো সজীবকে। তারা দুজন দুজনকে ভালোবেসে সবাইকে না জানিয়ে বিয়ে করে। আর সজীবের সন্তানই কথার গর্ভে বড় হচ্ছে। সজীব রাজের হাতে খুন হলেও কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকায় কথা কাউকে কিছু বলতে পারে না। কথা শুধু জানে রাজ কথাকে পাওয়ার জন্য সজীবকে তার পথ থেকে সরিয়ে ফেলে। সজীব খুন হওয়ার পর কথা খুব কেঁদেছিল। কথা কখনো ভাবতে পারেনি রাজ তার স্বামী সজীবকে খুন করবে, কারণ সজীব আর রাজ বাল্যকাল থেকেই বন্ধু, মায়ের পেটের ভাই। কথা কাউকে কিছু বলতে চেয়েও বলতে পারেনি। শেষবারের মতো স্বামীর মুখটাও দেখতে পারেনি। দিন দিন তাদের ভালোবাসার ফসল বাচ্চাটা কথার গর্ভে বড় হচ্ছে। যত দিন যাচ্ছে ততই কথা ভাবছে কি করবে। গর্ভের সন্তান নষ্ট করে ফেলবে, তা না হলে কি করে সমাজে মুখ দেখাবে। সমাজ থেকে তো বাবা মাকে বের করে দিবে। সজীবকে বিয়ে করার কথাও কেউ জানে না।
বাচ্চা হলে সবাই জারজ সন্তান ডাকবে। কথার এখন সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। সে মনে মনে সিদ্ধান্ত নিল সে ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছে, হঠাৎ কিং কিং ফোনটা বেজে উঠল। আন্নোর নাম্বার দেখে কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলতেই ওপাশ থেকে, হ্যালো, কথা আমি রাজ। তোমার সাথে আমার কিছু কথা ছিল। খুনি, তোর সাথে কোনো কথা নেই। নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যে নিজের বন্ধুকে খুন করতে পারে তার সাথে আবার আমি দেখা করব? কখনোই না। ও আচ্ছা, আপনি যে অন্তঃসত্ত্বা তা কি কেউ জানে? কি বলছো রাজ? তুমি কি করে জানো? আচ্ছা, তোমার বাবা মাকে কি বলতে হবে? আপনারা নানা নানি হতে যাচ্ছেন, আপনাদের বড় মেয়ে কথা মা হতে যাচ্ছে। রাজ, কোথায় দেখা করতে হবে বলো, আমি কাল তোমার সাথে দেখা করব। এই তো, কত ভালো মেয়ে। সবাইকে না জানিয়ে বিয়েটা করার সময় এই বুদ্ধিটা থাকলে আজকে এত কিছু হতো না। আচ্ছা, কাল বিকেলে আলিশান হোটেলে আসবে। ওকে, তবে তুমি ছাড়া কেউ যেন না জানে সজীবের সাথে আমার বিয়ে হয়েছে আর আমি অন্তঃসত্ত্বা। আচ্ছা। বিকালে খাবার অর্ডার করে বসে আছে। হঠাৎ সেই চিরচেনা মাতাল করা চুলের গন্ধ বাতাসে ভেসে আসছে। উপরের দিকে তাকাতেই দেখে কথা, মনে হচ্ছে বাগানের একটা তাজা গোলাপ। বাতাসে এলোমেলো চুলগুলো উড়ছে। কাজল কালো হরিণীর মতো চোখ জোড়া করুণ দৃষ্টিতে চেয়ে আছে রাজের দিকে। হঠাৎ কিসের জন্য ডেকেছো আমাকে? বসো বলছি। এবার বলো, কি চাও আমার কাছে? বেশি কিছু চাই না, তবে তোমাকে চাই। সেটা কোনোদিনই সম্ভব নয়। তুমি জানো আমি বিবাহিত আর আমি অন্তঃসত্ত্বা। তোমারই বন্ধু সজীবের সন্তান আমার গর্বে। ও, কাকে বন্ধু বলছি? তুমি তোমার স্বামীর খুনি। ও, আমার কোনো সমস্যা নেই। তোমার হাজার বিয়ে হলেও সমস্যা নেই। আচ্ছা শোনো, তোমার সামনে দুটো রাস্তা। এক, তোমার আত্মহত্যা, অন্যদিকে আমাকে বিয়ে করা। যদি আত্মহত্যা করো তাহলে তোমার মাঝে জন্ম নেওয়া নিষ্পাপ সন্তানটা মারা যাবে। লোকে তোমার বাবার দিকে আঙুল তুলবে, বলবে নষ্টা মেয়ের বাবা, পতিতা জন্ম দিয়েছিল তোমার বাবা। তুই মরে গেলেও এই অপবাদ থেকে রেহাই পাবে না। আর তোমার ছোট বোন কি যেন নাম? ও, সুমাইয়া ইসলাম তোবা। তোবার নামে এমন কথা শুনে ভাবছো তার বিয়ে হবে? কখনোই না। লোকে তোমাদের পরিবারকে থুতু দিবে, দেখা যাবে তোমার বাবা গাড়ির নিচে ঝাঁপ দিয়েছে। রাজ, প্লিজ চুপ করো। আমি আর এগুলো শুনতে পারছি না। ওকে, তাহলে শোনো। অপশন নাম্বার 2, আমাকে যদি বিয়ে করো তাহলে তোমার গর্ভের সন্তানটা পৃথিবীর আলো দেখবে, আর কেউ তাকে জারজ বলবে না, আর তোমার বাবা অপবাদের হাত থেকে বেঁচে যাবে। এখন তোমার ইচ্ছা। হুম, বাবা মা আর আমার নয়নের মণি কলিজার টুকরা, তোমার কথা এবং গর্ভের সন্তানের জন্য নিজেকে কোরবানি দিলাম। তবে আমার কিছু শর্ত রয়েছে। আচ্ছা, তোমার যে কোনো শর্তে রাজি, বলতে পারো কি এমন শর্ত সুইটার? আমার শর্ত হচ্ছে, আমার উপর আমি না চাইলে স্বামীর অধিকার দেখাতে পারবে না, আর কখনো আমার ইচ্ছা ব্যতীত আমাকে ছুঁয়ে দেখতেও পারবে না। বলেন, শর্তে রাজি? তোমার সব শর্তে রাজি, কিন্তু আমারও শর্ত আছে। তোমার আবার কি শর্ত? আমি তোমাকে অন্তঃসত্ত্বা থাকার পরও বিয়ে করছি শুধু কি ভালোবাসি বলে? নিশ্চয়ই কারণ আছে। মানে কি বলছো তুমি? তোমার অন্য কোনো ধান্দা নেই তো? আচ্ছা, তোমার শর্ত বলো। আমার একটাই শর্ত, আমি যে খুন করেছি সজীবকে তা তুমি জানো, আর কেউ জানে না। আমি চাইছি তুমি ছাড়া পৃথিবীর আর কেউ যেন এ কথা না জানে। তোমার গর্ভের সন্তানের কসম করে বলো। রাজ, তুমি কি আমার শরীরটাকেই ভালোবাসতে, যার জন্য নিজের ভাইয়ের মতো বন্ধুটাকে খুন করলে? তোমার এতই আমার শরীরের প্রতি লোভ, তাহলে সজীবকে না খুন করে আমাকে জোর করে তো ধর্ষণই করতে পারতে। আমার শর্তে রাজি কিনা? তোমার শর্তে রাজি। কথা মনে মনে ভাবছে, রাজ যেমন করে তার স্বামীকে তার জীবন থেকে সরিয়ে ফেলেছে, ঠিক তেমনি রাজকেও কথা খুন করে তার স্বামীর হত্যার প্রতিশোধ নেবে। তাই গর্ভের সন্তানের কসম করে বলল সজীবকে খুন করার কথা কাউকে বলবে না। কথা নিজের হাতে তার স্বামী হত্যার প্রতিশোধ নেবে। ধন্যবাদ। তবে আমার আর একটা ছোট্ট শর্ত রয়েছে। হ্যাঁ বলো, তোমার ছোট্ট শর্ত হচ্ছে আমার সাথে শারীরিক সম্পর্ক করবে। আমার শরীরে কোথায় কোথায় তিল আছে কিরকম তা নিজের চোখে দেখবে। শরীরটাই তো চাও। আচ্ছা বলো, কখন কোথায় কি করবে? কি চাও তুমি? বিয়ে করতে চাইলা, তাও রাজি হয়ে গেলাম। আর কি চাও বলো? আপনি যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ আমি না। আপনাকে ভালোবাসি,
আর ভালোবাসার জন্য একটা না হাজারটা খুন করতে পারি। ভালোবাসা নামক পবিত্র শব্দটি তোমার মুখে মানায় না রাজ। আচ্ছা বাদ দাও, তোমার শর্ত বলো, কি এমন শর্ত? তোমার সব শর্তেই এখন আমার রাজি হতে হবে, কেন না? তা না হলে তুমি তো আমায় ব্ল্যাকমেল করবে। তাহলে শোনো, আমি জানি তুমি আমাকে মন থেকে স্বামী হিসেবে মানবে না বিয়ের পর, কিন্তু তবুও আমার কোনো আফসোস নেই। কিন্তু আমি চাই না আমাদের জন্য মা বাবা কষ্ট পাক। তুমি আমার মা বাবা সবার সামনে স্ত্রীর অভিনয় করবে, কেমন? তোমার শর্তে রাজি। আমি এখন আসি। আচ্ছা যাও, বাবাকে তোমাদের বাসায় পাঠাবো বিয়ের কথা বলে। কথা বাসায় আসতেই দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে। বাবাকে রাগে রাগে দেখাচ্ছে। কোথায় গিয়েছিলে? বান্ধবীর বাসায়। আচ্ছা বাদ দাও, তোমার বিছানার নিচে একটা ডাক্তারের প্রেসক্রিপশন পেলাম। তুমি নাকি অন্তঃসত্ত্বা। কিভাবে পারলে আমাদের মুখে চুলকানি দিতে? আমাদেরকে তো বলতে পারতি তোর কাউকে পছন্দ, কিবা তোর ছোট বোনকে বলতে পারতি, বিয়ে দিয়ে দিতাম। তোমার মা নষ্টা মেয়েকে বলো আমার বড় মেয়ে কথা মারা গেছে, আর কোনো দুশ্চরিত্রা মেয়ে জায়গা হবে না এর বাসাতে। এটা বলে বের হয়ে গেল কথার বাবা। কথা তার বাবার মুখে এসব শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। কথা কিভাবে বলবে কথা নষ্টা না, তার গর্ভে বৈধ সন্তান। কিন্তু সজীব তো মারা গিয়েছে, কিভাবে বিশ্বাস করাবে সজীবকে ভালোবেসে বিয়ে করে? আর সজীবের সন্তানে কথার পেটে। একবারও আমাদের কথা ভাবলি না? মা বিশ্বাস করো, তোমরা যা ভাবছো তা আমি না। যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কথা তার মায়ের কথা শুনে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। আর মনে মনে বলতে লাগলো, আল্লাহ, কি এমন অপরাধ করেছি আমি, যার কারণে আমাকে এমন শাস্তি দিচ্ছ? আমি আর বাঁচতে চাই না। আল্লাহ, সুইসাইড করা পাপ, তবু এছাড়া আর কোনো উপায় নেই। এই কথা বলে ব্লেড দিয়ে হাতের শিরা কাটতে যাবে, তখনই ক্রিং ক্রিং করে মোবাইলটা বাজতে লাগলো। বিরক্তি নিয়ে ফোনটা তুলতে হাই সুইটহার্ট, কেমন আছো? কথা কোনো কথা বলতে পারছে না, শুধু কাঁদছে। আজকে এই রাজের জন্যই কথার এই পরিস্থিতি। আমার সুইটহার্ট কাঁদছে কেন? বাবা জেনে গিয়েছে আমি অন্তঃসত্ত্বা, বাসা থেকে বের হয়ে যেতে বলেছে। কি করব বলো? বাবাকে কি বলবো? তুমি কোনো চিন্তা করো না, আমি বাবাকে সব বলবো। তুমি বিয়ের জন্য রেডি? তারপর রাজ ওর মায়ের কাছে যায় এবং বলে, না, আমি একটা মেয়েকে ভালোবাসি, আর ও এখন প্রেগনেন্ট। তুই এমন একটা কাজ কিভাবে করতে পারলি বল? তোর পছন্দ আগে বলতে পারতি। তাই বলে এই কাজ, ছি! তোকে নিজের ছেলে ভাবতে আমার লজ্জা করছে। মা ক্ষমা করে দাও, ভুল করে ফেলেছি। মেয়ের বাসার ঠিকানা দে হারামজাদা, ভুল যেতে করেছিস। আর আমাদের রক্ত এখন ওই মেয়ের পেটে। তারপর রাজের মা কথার বাবার সাথে কথা বললে কথার বাবা এসব শুনে আর না করতে পারেনি। কিছুদিনের মধ্যে ধুমধাম করে বিয়েটা হয়ে যায়। বাসরাতে শর্ত মতো একটা বালিশ আর একটা কম্বল নিয়ে সোফাতে শুয়ে পড়ে রাজ। এদিকে সোফায় শুয়ে শুয়ে রাজ ভাবছে, বাসরাতে বউয়ের বুকে ঘুমাবো, পুরা কপাল আমার সোফাতে ঘুমাতে হচ্ছে এখন। হায়রে ভালোবাসা বানালে খুনি আমায়। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায়। সকাল হতে দরজায় কে যেন নক করছে। অনেক বিরক্তি নিয়ে দরজা খুলতেই দেখে নুসরাত। এতদিন পর নুসরাতকে দেখতে পাবে কল্পনা করতে পারেনি রাজ। হঠাৎ নুসরাত রাজকে ধাক্কা দিয়ে সোফাতে ফেলে দিয়ে বলতে লাগলো, তুই আমাকে ঠকিয়ে বিয়ে করছিস অন্য একটা মেয়েকে? তোর সাথে 8 বছরের সম্পর্ক কি মিথ্যা ছিল? তুই না আমাকে প্রমিস করেছিস? এই তোর প্রমিস? আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ রাজ। কি বলছিস নুসরাত? তোর এখন এসব বলার সময়? রাজ পেছনে তাকাতেই দেখে কথা রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। কেন, কখন বলবো আমাকে ঠকিয়েছিস তুই? তুই একটা প্রতারক, এটাই তো কাছ থেকে কখনো আশা করিনি। বাহ, মেয়েটাও তো আমার চেয়ে সুন্দর। ইচ্ছা করছে তোকে খুন করে জেলে যাই এখন। নুসরাত, একটিবার আমার কথাগুলো শোন, তারপর তুই যা বলবি তাই মেনে নিব। সি, তোর সাথে, তোর মতো বেইমানের সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আমি এই বিয়ে মানি না। হঠাৎ কথা নুসরাতের মুখে এমন কথা শুনে জোরে রাজের গালে চড় বসিয়ে দিল।
কথার এমন ব্যবহারে নুসরাত চুপ হয়ে গেল। নুসরাত এমনটি হবে আশা করেনি। ভাবি, এ কি বললেন? রাজকে চর মারলেন? আপনি রাজকে চর মারতে পারলেন? চর মারতে আপনার একটু হাত কাঁপলো না? আপনারা না ভালোবেসে বিয়ে করেছেন? আমার তো ভাবতেই লজ্জা করছে এই আপনাদের বিশ্বাস। আপনি চুপ করেন। আপনার সাথে সম্পর্ক তাহলে আমার জীবনটা নষ্ট করলো কেন বিয়ে করে? ছি রাজ, ভাবছিলাম তুমি আমাকে ভালোবেসে এসব করেছো। আসলে তোমার মতো ছেলে কখনো কাউকে ভালোবাসতে পারে না। লজ্জা করে না? সহজ সরল একটা মেয়ের সাথে 8 বছর প্রেম করে অন্য মেয়েকে ভালোবাসার কথা বলে বিয়ে করা। কথার মুখে এমন কথা শুনে নিজের অজান্তে চোখে পানি এসে গেল রাজের। যাকে এত ভালোবাসলো, অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও বিয়ে করলো, কিন্তু কখনো সে তার ভালোবাসাটা বুঝলো না, শুধু ভুলটাই বুঝে গেল। ভাবি, আপনার কথাও কিছু ভুল হচ্ছে। ভাবি, স্টপ, অনেক হয়েছে আর না। কাকে আপনি দুশ্চরিত্রা বলছেন? রাজকে? শুনেন তাহলে, রাজ আর আমি সেই ছোট্টবেলা থেকে বন্ধু। এমন কোনো জিনিস নেই যে আমরা শেয়ার করিনি। রাজ আমার সবচেয়ে ভালো বন্ধু। ভেবেছিলাম তার বিয়েতে খুব আনন্দ করব, কিন্তু হারামিটা হুটহাট করেই বিয়ে করে নিয়েছে। একমাত্র বন্ধু তো, তাই ওর বিয়ের কথা জানতে পেরে খুব কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম হারামিটার সাথে কোনো দিন দেখাই করব না, কিন্তু পারলাম না, তাই তোমাদের দেখতে এসে পড়লাম। আমি আগে যদি জানতাম পরিস্থিতি এমন হবে তাহলে কখনো আসতাম না। ভাবি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। 3 বছর সম্পর্কের ইতি শেষ হবে আগামী শুক্রবারে। আমার আর জিহাদের বিয়ের দাওয়াত দিতেই এসেছিলাম। না রাজ, তোমরা দুজন আমাকে ক্ষমা করে দাও। নুসরাত আপু, আমি না জেনে বুঝে ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিও। ক্ষমা চাওয়ার কিছু নেই আপু, তবে একটা কথা, ভালোবাসার মানুষের উপর সব সময় বিশ্বাস রাখবেন। আর এই আমাদের বিয়ের কার্ড, তোমরা দুজন অবশ্যই আসবে, নইলে আমি বিয়ে করব না। আর আঙ্কেল আন্টি আর রিওকেও বলে দিয়েছি, তারাও যাবে। আপু, অবশ্যই যাব। রাজ দোস্ত, তাহলে আসি, দেখা হবে আবার। নুসরাত চলে গেলে সোফায় এসে বসে পড়ল। এদিকে অনিচ্ছা সত্ত্বেও কথা রাজের হাত ধরে নিচে নামলো। কথার ছোঁয়াতে মনে হচ্ছে এক অজানা জাদু আছে। তারপর রাজ নিচে নামতেই দেখে সব আত্মীয় স্বজনরা বসে আছে। সবাই বলা বলি করছে রাজ আর কথাকে খুব সুন্দর মানিয়েছে। পাশ থেকে এক পাশ থেকে এক আত্মীয় আরেক আত্মীয়কে বলছে, জানিস, রাজের বউয়ের চরিত্র ভালো না। বিয়ের আগে পেট বাঁধিয়েছি, তাই তাড়াহুড়া করে বিয়ে করিয়ে নিয়েছি। মানুষ বলে না, সুন্দরের মাঝে গলদ থাকে, তেমন হয়েছে। মহিলাদের কথা শুনে রাগে শরীরটা গজগজ করছে। তাই সহ্য করতে না পেরে রাজ বলল, আপনাদের কোনো সমস্যা? যান, এখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আপনাদের কাণ্ডজ্ঞান নেই। কথা আমার স্ত্রী, আর যা করেছি তা ভালোবেসে, আমার কোনো অন্যায় করিনি। রুমের মাঝে পিনপিনে নীরবতা বিরাজ করছে। পিছন দিকে তাকাতেই দেখে কথা দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বাবা, এসব লোক যেন আমাদের বাসায় না আসে। এই বলে রাজ কথাকে হাতে ধরে টানতে টানতে ওপরে নিয়ে গেল। সবাই বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। কথা কেমন জানে করুণ দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। রুমে যেতেই ঠাস ঠাস করে চর দিয়ে বলতে লাগলো, আজ তোর মতো খুনের জন্য সবাই আমার গর্ভের সন্তানকে নিয়ে আজে বাজে কথা বলছে। তুই যদি আমার স্বামীকে খুন না করতি, তাহলে কেউ আমার গর্ভের সন্তানকে নিয়ে কথা বলতে পারতো না। কি দোষ করেছিলাম আমরা? আজ সবার সামনে মহিলাগুলো আমার চরিত্র নিয়ে কথা বলছে। মনে হচ্ছে তোকে খুন করে নিজে মরে যাই। কথা এদিকে কথার মুখে এমন কথা শুনে চোখের পানি আর বাধা মানছে না রাজের। যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে সে কি না আর কিছু ভাবতে পারছে না রাজ। বিকেলে কথার মা বাবা ওদের নিতে আসে, সাথে কথার ছোট বোন দুবাও আসে। দুপুরে ফ্রেশ হতে যাওয়ার জন্য বাথরুমের দরজা ধাক্কা দিতে
রাজ যা দেখল তাতে আর চেয়ে থাকতে পারল না। চোখটা বন্ধ করার আগে কথার চিল্লানিতে হাত দিয়ে কান দুটি ধরে ফেলল রাজ। লুচ্চা, তুই আমার সব দেখে নিয়েছিস। তুই এত খারাপ জানিস আমি শাওয়ার নিচ্ছি। আমি কিছু দেখিনি, তুমি ভুল ভাবছো। ও তাই বুঝছি, তখন কিছু দেখোনি। আচ্ছা এখন দেখো। এই কথা বলে টাওয়ালটা খুলে দিতে রাজ পিছন দিকে ঘুরে গেল। লুচ্চামি করস তখন মনে থাকে না? এখন অন্যদিকে তাকিয়ে আছিস কেন? দেখ সব খুলে দিয়েছি, দেখ। তাও তোর লুচ্চামি বন্ধ কর। মিস কথা, আপনি আমার স্ত্রী। আমি ইচ্ছা করলেই আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারি, কিন্তু না, আপনি মন থেকে যে পর্যন্ত না চাইবেন ততদিন আপনার ওই সব দেখা তো দূরের কথা, ইচ্ছাকৃতভাবে আপনাকে ছুঁয়েও দেখব না। চোরের মুখে রাম নাম। আর হ্যাঁ, টাওয়েলটা পরে নাও, তোমার সব দেখা যায়। রাজের কথা শুনে কথার হুঁশ ফিরে তাকিয়ে দেখে টাওয়াল নিচে পড়ে আছে। তাড়াহুড়া করে টাওয়ালটা পরে বাথরুমে বসে পড়ে। মনে মনে ভাবতে লাগলো, আসলে কি খুনিটা কি আমার সব দেখে নিয়েছে? এদিকে কথা ওয়াশরুম থেকে বের হয়ে আর রাজের দিকে তাকায়নি। ভেজা চুলে খুব সুন্দর দেখাচ্ছে কথাকে। রাজের মনে হচ্ছে কথার খোপায় একটা বকুল ফুল গুজে দিতে। হঠাৎ দুলাভাই রেডি হন, আপু রেডি হও, বাসায় যাব, মা রেডি হতে বললো তোমাদের। এদিকে শ্বশুর বাড়িতে দিনগুলো ভালোই কাটছিল। এভাবে কয়েকদিন চলে যায়। কথা রান্না করছে। কথার মা বাবা তার নানা বাড়িতে গিয়েছে। হঠাৎ কথা তার বেডরুম থেকে কারো চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পায়। দৌড়ে রুমের কাছে যেতেই দেখে রুমের দরজা বন্ধ। ভেতর থেকে তুবা বলছে, ছেড়ে দেন আমাকে প্লিজ, কাছে আসবেন না প্লিজ, আর এক পা আমার সামনে আসবেন। কি করছেন আপনি? আপু কোথায় তুমি? বাঁচাও এই লুচ্চাটা আমাকে। এদিকে কথার বুঝতে বাকি রইল না, রাজ তার ছোট বোন তুবাকে ছি ভাবতে পারছে না আর কিছু। কথা জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে আর বলছে, রাজ প্লিজ আমার বোনটাকে ছেড়ে দাও। ভেতর থেকে তুবার আর্তনাদ। আপু বাঁচাও আমাকে, এই লুচ্চাটা আমার সর্বনাশ করে ফেললো। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার ক্ষতি করো না। তোবা চুপ করবে? কি বলছো? কেউ শুনলে কি ভাববে? প্লিজ এসব করো না, তোমার আপু কি ভাববে? এদিকে তুবা তার জামা ছিঁড়ে ফেলছে। বুকের ওড়না মাটিতে ফেলে দিয়ে জড়িয়ে ধরল। তোবা কি করছো এইসব? তুবা রাজের কানের কাছে মুখ নিয়ে বলল, আমি যা করছি ঠিক করছি, তোমাকে আমি ভালোবাসি, তুমি সেটা জানতে, কিন্তু বিয়ে করলে আমার বড় বোনকে। আমার মাঝে কি নেই যে যা আপুর মাঝে আছে? শোনো রাজ, আমাকে কাঁদিয়ে তুমি সুখের সংসার করবে তা কি করে হয়? রাজ ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, তোমার লজ্জা করে না বোনের সংসারে অশান্তি সৃষ্টি করতে? আর হ্যাঁ, তুমি জানো না ভালোবাসা কখনো একতরফা হয় না, দুজনকে ভালোবাসতে হয়। আমি কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি। যাকে আমি পাবো না তাকে অন্য কেউ পাবে না। ছি, লজ্জা করে না তোমার নিজের বোনের স্বামীর সাথে এমন করতে? ভালোবাসায় লজ্জা থাকতে নেই। তোমাকে যেদিন প্রথম সাজিব ভাইয়ের সাথে দেখি সেই দিনই ভালোবেসে ফেলি। তারপর তোমাকে কতবার ভালোবাসার কথা বলেছি, তুমি না করে দিয়েছো। আর বিয়ে করলে শেষে আমার বোনকে আমি কেমনে মেনে নিব বলতে পারো? প্লিজ, আমার সংসারটা ভেঙে যাবে, প্লিজ ছেড়ে দাও আমাকে। এদিকে তুবা দৌড়ে গিয়ে দরজা খুলে কথাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপু আমাকে বাঁচাও, তোমার বর আমার সাথে। আপু আমি আর কিছু বলতে পারবো না। তোবা কি বলছো এইসব? আমি তোমার বড় ভাইয়ের মতো, প্লিজ মিথ্যা অপবাদ দিও না আমায়। কথা চেয়ে দেখে রাজের পায়ের সামনে তুবার ওড়না পড়ে আছে, তুবার জামা ছেঁড়া। রাজ তুমি এতটা দুশ্চরিত্র তা কোনোদিনও ভাবতে পারিনি। কথা প্লিজ বিশ্বাস করো, তুমি যা ভাবছো তা ভুল ভাবছো। তোবা আমাকে ভালোবাসে, আমাকে পাওয়ার জন্য এমন করছে। আপু তুমি জানো না আমি প্রেম ভালোবাসা পছন্দ করি না, আর আমি তো তোমার সাথে সব শেয়ার করি। তোবা প্লিজ, আল্লাহর দোহাই লাগে আর একটিও মিথ্যা বলো না। আপু তোর বর আমাকে ভালোবাসার কথা বলে, জোর করে কিস করেছে। আপু আমাকে বাঁচাও, অসভ্যটা আমাকে ওইসব করতে চেয়েছিল। বোনটা না ভালো, কাঁদিস না প্লিজ। আমার সোনা বোন, তোর কেউ কিছুই করতে পারবে না। তোর বোনটা কি মারা গেছে? তোবা এমন কথা বলতে তোমার মুখে আটকায় না? এক টাইমের সতীত্বটাই সব,
আর তুমি নিজে ছি কেন করছো এসব? প্লিজ আর কোনো অভিনয় করো না তোবা। চর বসিয়ে দিয়ে কথা বলতে লাগলো। তোর লজ্জা করে না? তোকে আমার ভালো করে চেনা আছে যে আমাকে পাওয়ার জন্য নিজের বন্ধুকে তোর শার্টে তো এখনো লিপস্টিকের দাগ লেগে আছে। কেমনে মিথ্যা বলিস? কথার চর খেয়ে মাথাটা নিচু করে আছে রাজ। চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে। মনে মনে বলছে, আল্লাহ তুমি তো জানো সত্যিটা। জানি পৃথিবীর সবাই বিশ্বাস করবে আমি দুশ্চরিত্র, কিন্তু সবাই যা না দেখে তা তো তুমি দেখো। আল্লাহ তুমি তো জানো কথা অন্তঃসত্ত্বা থাকার পরও তার সন্তানের পৃথিবীতে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য তাকে বিয়ে করি। সবই তুমি জানো। আল্লাহ আমি পারছি না। আর তোমার কাছে নিয়ে নাও, কাউকে এত ভালোবাসার পরও কেউ আমাকে এক বিন্দু বিশ্বাস করে না। তোবা মা বাবা আসলে কিছু বলিস না। আর তুই লুচ্চা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা। তোর মুখটা দেখাও পাপ। প্লিজ দয়া করে আমার বাসা থেকে বের হয়ে যা, দুশ্চরিত্র লুচ্চা। কথা বিশ্বাস করো, আমি তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি। প্লিজ আমায় ভুল বুঝো না। চুপ। আর একটি কথাও না। লজ্জা করে না ওই মুখে ভালোবাসার কথা বলতে? আশা করি চলে যাবি তুই। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারল না রাজ। কথাদের বাড়ি থেকে বের হয়ে এলো। রাজ চলে যাওয়ার পর কথা ভাবছে, রাজ আমার জীবনটা তো নষ্টই করেছে, এখন আমার বোনের জীবনটাও নষ্ট করে দিতে যাচ্ছে। আমার মৃত স্বামীর কসম, আমি আমার স্বামীর হত্যার বিচার করব। আমার রাজের বাসাতে যাওয়া উচিত। এদিকে কথা বাসা থেকে একা রওনা দিলে কথার মা কথার থেকে তুবাকে পাঠিয়ে দেয়। কথার মা কথার সাথে তুবাকে পাঠিয়ে দেয় যাতে করে কথার সুবিধা হয়, কারণ কথার এখন একা একা চলা বিপজ্জনক। কথা তার মায়ের কথা আর ফেলতে পারে না। সন্ধ্যাবেলায় কথা আর তুবাকে তাদের বাবা পৌঁছে দিয়ে যায়। এই কয়দিন তাও তুবা মনে মনে ভাবছে এই কয়দিন রাজের কাছাকাছি থাকা যাবে। সন্ধ্যাবেলা দরজায় নক করার আওয়াজে দরজা খুলতেই দেখে কথা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে তাকাতে তুবা চোখ মারে। মনে মনে বলছে রাজ, আল্লাহ এই বিপদটা আবার এখানে কেন? দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? তুমি না বলেছিলে আসবে না? মেয়েরা স্বামীর বাড়ি আসে বউ সেজে, বের হয় লাশ হয়ে। তোমাকে চাইলেই ছেড়ে যেতে পারবো না। সত্যি? কথা মনে মনে ভাবছে, আমি এসেছি আমার স্বামীর খুনির প্রতিশোধ নিতে, আমার বোনের সতীত্বের দাম নিতে। রাতের খাওয়ার পর কথা রাজকে বলল, রাজ তোমাকে চড় দেওয়ার জন্য সরি। আর হ্যাঁ, তোমার সাথে অমনটি করা তোমার ঠিক হয়নি। আশা করি পরবর্তীতে এমন কিছু আর দেখতে না হয়। তোমাকে একটু ভালো মনে করতাম, তাও আজ শেষ করে দিলে। কথা বিশ্বাস করো, তুমি এখন আমাকে ভুল ভাবছো। আচ্ছা ঘুমাও, কথা বললেই কথা বাড়ে। কথার ইচ্ছা হচ্ছে রাজের রক্ত দিয়ে গোসল করতে, কিন্তু না, এখন না। রাতে রাজ ঘুমিয়ে গেলে কথা রাজের কপালে আলতো করে চুমু দেয়। রাজ সজাগ পেয়ে যায়। রাজও কথাকে শক্ত করে জড়িয়ে ধরে। কথা রাজের গলার নিচে কিস করতে লাগলো। রাজও কিস করতে লাগলো। কথার গরম নিঃশ্বাস পড়ছে রাজের মুখের ওপর। এক পর্যায়ে দুজন দুজনের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। মনে হচ্ছে এক অজানা ভালোবাসার সাগরে হারিয়ে যাচ্ছে। রাজ আজ অনেক খুশি। কথা তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। হঠাৎ কথা রাজের বুকে ছুরি চালিয়ে দিল। বুক ছিঁড়ে ফিলকিরে রক্ত পড়ছে। কথা রাজের মুখটা চেপে ধরেছে। রাজের রক্ত গড়িয়ে বিছানা ভেসে যাচ্ছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এই দিনটির জন্যই আমি অপেক্ষায় ছিলাম। আজ আমি স্বামী হত্যার প্রতিশোধ নিলাম। কি ভেবেছো তোমাকে আমি নিজের ইচ্ছেতে বিয়ে করেছি? না না, আমি আমার স্বামীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই তোর মতো খুনিকে বিয়ে করেছি। হঠাৎ রাজের মা এসে বলল, এ কি করলে মা? আমার বুক খালি করলে। কি অপরাধ করেছিল আমার ছেলে? তুমি একটা খুনি, নিজের স্বামীকে খুন করতে তোমার হাতটি একটিবারও কাঁপলো না? টেবিলের উপরে থাকা পানির গ্লাসটা পড়তে কথার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে বুঝতে বাকি হয় না কথা দুঃস্বপ্ন দেখছে। কথা চেয়ে দেখে রাজ ছোপায় ঘুমাচ্ছে। পূর্ণিমার চাঁদের আবছা আলো রাজের মুখে এসে পড়ছে।
ঘুমালে যে একটা ক্ষণিকেও এতটা মায়াবী নিষ্পাপ লাগে তা তো রাজকে না দেখলে বিশ্বাস হতো না। কথা মনে মনে ভাবছে যেভাবেই হোক তার স্বামীর হত্যার প্রতিশোধ নেবে, তবে স্বপ্নে যেভাবে দেখেছে সেভাবে নয়। যেমন ভাবে রাজ তার স্বামীকে খুন করেছে ঠিক সেভাবেই খুন করবে। এসব ভাবতে ভাবতে কথা ঘুমিয়ে যায়। সকাল হতেই ভাবে, ওই ভাবি কি করো? কেন, দেখতেই তো পারছো। ভাবি, মা বললো তোমাকে রান্না না করতে। কেন, আমি রান্না করলে সমস্যা? ভাবি, তুমি না অন্তঃসত্ত্বা, তাই এই সময় কাজ করতে হয় না জানো? মা বাবা তো বাচ্চা কিভাবে কার মতো হবে তাই ঠিক করিয়ে মহাব্যস্ত। ও তাই বুঝি। তাই জানো ভাবি, ভাইয়া তোমাকে কাজ করতে নিষেধ করেছে। ভাবি, ভাইয়া অনেক খুশি আজকাল। তাই বুঝি, তা কিসের জন্য? ভাইয়া বাবা হচ্ছে তাই এত খুশি। জানো ভাবি ভাইয়া কি বলে? কি বলে তোমার ভাইয়া? ভাইয়া বলেছে তার যদি একটা মেয়ে হয় ঠিক তোমার মতো তাহলে আমাকে ল্যাপটপ গিফট করবে। আমি তো দিন গুনছি কখন তোমার একটা মেয়ে হবে আর আমি ল্যাপটপ পাবো। তবে ভাবি, তুমি অনেক লাকি, ভাইয়া তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। তোমার জন্য কত চিঠি লিখেছে, যদিও তা আমি লুকিয়ে লুকিয়ে পড়েছি। হঠাৎ রিউকে তার মা ডাক দিলে রিউ চলে যায়। কথা মনে মনে ভাবছে, আচ্ছা, এ কেমন ভালোবাসা যা বন্ধুকে খুন করে তার বউকে বিয়ে করা? এসব ভাবতে ভাবতে কথা রান্নাঘরে বসে পড়ে। চোখের সামনে সজীবের সেই রক্ত মাখা নিঠুর চেহারাটা ভেসে উঠেছে। কথা এখনো সজীবের সেই স্পর্শগুলো ফিল করতে পারে। এদিকে অফিস থেকে ফেরার পথে বকুল ফুলের মালা দেখে ভালো লেগে যায়। ফুলগুলো কথার খোপাতে খুব সুন্দর মানাবে। রাতে ফুলগুলো নিয়ে বাসায় আসলো, সাথে জামদানি শাড়ি। কথা কোথায় রে রিও? ভাইয়া, ভাবি তো রুমে। এই নে তোর চকলেট। সন্ধ্যা রাতে লাইট অফ, ব্যাপার তো কিছু বুঝতেছি না। কথা কোথায় তুমি? সন্ধ্যায় রুমের লাইট অফ। কথাটা সম্পূর্ণ শেষ করার আগে কে যেন জড়িয়ে ধরে রাজের ঠোঁটটাকে তার দখলে নিয়ে নিয়েছে। জোরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে রুমের লাইটটা অন করতে মাথায় আকাশ ভেঙে পড়ল। তো তুমি আর কি চাও আমার কাছে? বেশি কিছু না, সামান্য ভালোবাসা দিবে কি আমায়? তোবা ভুলে যেও না আমি তোমার আপন বোনের স্বামী। তাই যা ভাবছো তা বলা তো দূরের কথা, মুখে আনাও পাপ। আমার কোনো বোন নেই, আমি তোমায় ভালোবাসি। আমি একটি রাতেও ঘুমাতে পারিনি, প্রতিটা স্বপ্নে তুমি আমার। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কি বলছো, পাগল হয়ে গেলে? সামান্য ভালোবাসার জন্য নিজের আপন বোনকে অস্বীকার করছো? আমি কিছু জানি না, শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমি আমার বোনকে খুনও করতে পারি। কি বললে? তুমি কি ভাবছো তোমার বোনকে খুন করলে আমাকে পাবে? আরে, যে মায়ের পেটের বোনকে ভালোবাসতে পারে না সে কেমন করে আমাকে ভালোবাসবে? লজ্জা করে না ভালোবাসার কথা বলতে? কেমনে বলো এসব? তোমার বোনের গর্ভে আরেকটা জীবন তিলে তিলে বড় হচ্ছে। কি করব, তোমায় যে বড্ড বেশি ভালোবাসি। আরো থাপ্পড় দাও না, করব না, তবু দূরে সরিয়ে দিও না। তোবা, সবার ভালোবাসা পূর্ণতা পায় না। জানো আকাশ মাটিকে ভালোবাসে, তবুও কোনোদিন তারা এক হতে পারে না। যদি আমায় সত্যিকার অর্থে ভালোবাসো তাহলে অন্য কোনো ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। রাজ, তুমি হয়তো মন একবার কাউকে ভালোবাসলে অন্য কাউকে পরের বার ভালোবাসার ইচ্ছাটাই মরে যায়। আচ্ছা, আমি প্রতিজ্ঞা করলাম তোমাকে আপন করেই নিব। এদিকে সোফাতে বসে আছে রাজ। কথায় রুমে আসতে ফ্লোরে পড়ে থাকা গ্লিসারিনের ওপর পা পড়তে স্লিপ কেটে পড়ে যাওয়ার আগে কথাকে ধরে ফেলে। নিজের অনিচ্ছা সত্ত্বেও হাত গিয়ে কথার নাভি স্পর্শ করে। কথা কেমন জানে কেঁপে ওঠে। রাজের মনে হচ্ছে এভাবে যদি সারা জীবন থাকতে পারত। তোর কিভাবে সাহস হয় আমার ওই জায়গায় ধরতে? তুমি ভুল বুঝছো, আমি ইচ্ছা করে করিনি। যে নিজের বন্ধুকে খুন করে, বন্ধুর অন্তঃসত্ত্বা বউকে বিয়ে করে, আমি কিভাবে তার কথা বিশ্বাস করব? আর তুই কি মনে করিস তুই বকুল ফুল এনে দিবি তোর প্রেমে পড়ে যাব? ভালোবাসতে বকুল ফুলের প্রয়োজন হয় না, হয় সুন্দর একটি মনের, যা তোর নেই। তোর ফুল কখনো খোফাতে মানায় না। কথার মুখে এমন কথাগুলো শুনে নিজের অজান্তে চোখের জল চলে এলো। চোখের পানি শার্টের হাতা দিয়ে মুছে বলতে লাগলো, জানো কথা, তোমাকে ওভাবে ধরার কোনো ইচ্ছে ছিল না। কি করব, তোমার মাঝে যে আমার সন্তানটা তিলে তিলে বড় হচ্ছে, যদি পড়ে গিয়ে তার কোনো ক্ষতি হতো তাহলে মনকে কি বলে সান্ত্বনা দিতাম?
ক্ষমা করে দিও। আমি জানি তোমার ওই জায়গায় স্পর্শ করা ঠিক হয়নি। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আরে এত দরদ থাকলে আমার সন্তানের বাবাকে খুন করতে তোর হাত কাঁপতো। আমার গর্ভে যে সন্তান আছে তার বাবাও আমি, মাও আমি। ভুল করেও সন্তানের বাবা বলবি না। আমি চাই না আমার সন্তান তার বাবার খুনিকে বাবা ডাকুক। পরের দিন অফিসে বসে কাজ করছি, হঠাৎ তোমার ফোন। হ্যালো দুলা ভাই, আপনি বাসায় আসবেন, দরকার ছিল। এদিকে তুবার মুখে দুলাভাই ডাকটা শুনে নিজের অজান্তেই ভালো লাগা কাজ করছে রাজের। কেন শালিকা, কি এমন দরকার? ও দুলা ভাই, আপু আসবে বললো, এখনই আসো। সত্যি কি আসতে বলছে? দুলা ভাই, তোবা মিথ্যা বলে না। ওকে, আমি আসতেছি। বলে অফিস থেকে ছুটি নিয়ে বাসায় দেখে কথা রাজের দেওয়া শাড়িটা পরে আছে। মাথাটা কেমন জানি ঘুরতেছে, চোখে রাজ্যের ঘুম চলে আসছে, চোখ তুলে তাকাতে পারছি না। তোবা, তুমি আমাকে কি খাওয়ালে? আপু আঙ্কেল আন্টির সাথে মার্কেটে গিয়েছে। তোবা, কি খাওয়ালে আমায়? সুইট হাত, কিছুই করিনি। শরবতে স্লিপিং পিল মেশানো ছিল। চিন্তা করো না, 3 ঘন্টা পরে সব ঠিক হয়ে যাবে। কথাটা বলে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই রাজের। ঘুম ভাঙতেই দেখে সন্ধ্যা 6টা। সবকিছু মনে হচ্ছে স্বপ্ন। তুবাকেও দেখছে না। তারপর ফ্রেশ হয়ে রাতে খেয়ে আগের মতোই সোফাতে শুয়ে পড়ল। এদিকে 2 দিন পর রাজ দেখে কথা আর তুবা বসে আছে। কি শালিকা, 2 দিন তো তোমাকে দেখাই যায় না। ও 2 দিন মিস করছো তাই তো? ছি, তুই এতটা খারাপ কল্পনাতীত। কেন আমাকে বিয়ে করেছিস? কি বলছো? কিছুই তো বুঝছি না। আমার জীবনটা নষ্ট করেও তোর স্বাদ মিটে নাই, এখন আমার বোনের জীবনটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস। প্লিজ, আমি কি করছি বলবে তো? দেখো তাহলে। এই জন্যই তো বলি, জামদানির শাড়ি কিসের জন্য এনেছো? পিকটাতে দেখা যাচ্ছে তুবার কাপড় সম্পূর্ণ খোলা। রাজ তুবার বুকের ওপর শুয়ে আছে। তুবা কাঁদছে ফটোটা দেখে। প্লিজ বিশ্বাস করো, আমি এসবের কিছুই করিনি। তোবা আমাকে শরবত খাইয়ে এসব করেছে। ছি, তোর লজ্জা করে না মিথ্যা বলতে? তুমি জানতে আমি মার্কেটে যাব, এই সুযোগে আমার বোনটাকে ভাবতে পারছি না কিছু। মনে হচ্ছে সুইসাইড করি, তোর কাছ থেকে মুক্তি পাই। আমার জীবনটাকে তো নষ্ট করেছিস, এখন আমার বোনের সর্বনাশ করার জন্য পিছনে লেগে আছিস। খুব ইচ্ছা ছিল গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখাবো, কিন্তু না, তোকে মুক্তি দিয়ে যাচ্ছি। কথাটা বলে ফল কাটা ছুরি পেটের মাঝে চোখ বন্ধ করে চালিয়ে দিল। ফিরকি দিয়ে রক্ত বের হচ্ছে। কথা চোখ বন্ধ করে ফেলল, কিন্তু না, কথা কিছু ফিল করছে না। চোখ খুলতেই দেখে রাজ ছুরিটা ধরে রেখেছে। ফিরকি দিয়ে রক্ত পড়ছে। আমাকে তুমি কি মরতেও দিবে না? আমার মরার পর যা ইচ্ছে করো। কথা বিশ্বাস করো, তোবা যা বলছে সব মিথ্যা কথা। প্লিজ একটাবার বিশ্বাস করো। আপু, তুমি আঙ্কেল আন্টি মার্কেটে চলে গেলে রাজ ভাইয়া বসে আসে। ভাইয়া বলে যে তুমি আমার ছোট বোনের মতো, তোমার সাথে যা হয়েছে তার জন্য ক্ষমা করে দাও। তোমার ভাই যদি এমন ভুল করতো ক্ষমা করতে না। তারপর সুকেশ থেকে কালো পাড়ের জামদানিটা বের করে দিয়ে বলে তোমার জন্য কিনেছি, এটা যদি পরো তাহলে বুঝবো আমায় ক্ষমা করেছো। আমি ভাইয়ার কথা ফেলতে পারিনি। আমি শাড়ি পরে আসলে ভাইয়া 7 আপ খেতে দেয়, কিন্তু ভাইয়া 7 আপের সাথে ঘুমের বড়ি মিশিয়ে দিয়ে আপু আমার সব শেষ করে দিয়েছে। আপু, আমি এই মুখ এখন কাউকে দেখাবো? কে বিয়ে করবে আমায়? আপু, আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে। আপু, আমি জন্ম নিয়ন্ত্রণ পিল খেয়েছি, তোমার মতো আমারও হলে বাবা সুইসাইড করবে। মনে মনে রাজ বলছে, এই পরম করুণাময় আল্লাহ, তুমি তো অন্তর্যামী, সব জানো। আমি জানি সজীবের সাথে অন্যায় হয়েছে, সেই জন্য এত বড় অপবাদ শুনতে হবে আমার। আল্লাহ, এত বড় অপবাদ শোনার আগে তোমার গুনাহগার বান্দাকে তোমার কাছে উঠিয়ে নাও। রাজ, তোবা যা বললো তা কি সত্য? তুমি এতটা নীচ? বোন বলার পরেও ছিছি, আমার ঘৃণা লাগছে। তোমার মতো একটা জানোয়ারের সাথে সংসার করছি। কথা প্লিজ একটিবার বিশ্বাস করো। আমার বোন রিত্তের কসম করে বলছি, তোবা যা বলছে সব মিথ্যা কথা। চুপ, আর একটা কথা বলবে না জানোয়ার। তোর আবার বোনের কসম?
যে বোনের কথা বলে তুবাকে, ছি, তুই কোনো দিন কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না। কথা তুমি আমাকে জানোয়ার, বদমাই, শয়তান যা ইচ্ছা তাই বলো, তবুও প্লিজ এত বড় মিথ্যা অপবাদ দিও না। আমি আমার সন্তানের কসম করে বলছি, তোমার গর্ভের সন্তানের কসম করে বলছি, তোবা যা বলছে সব মিথ্যা। আপু, আমি জানতাম এমন কিছু বলবে। আমাকে ব্ল্যাকমেল করার জন্য ফটো তুলেছে, যেন আবার ওইসব করতে পারে। তোবা লজ্জা করে না কারো ভালোবাসা পাওয়ার জন্য এমন মিথ্যা কথা বলতে? লজ্জা করে না তোর মতো পাপির মুখে আমার সন্তানের নাম নিতে? আমার গর্ভের সন্তান তোর মতো পাপিকে কখনো বাবা ডাকবে না। বাবা ডাকার আগে দরকার পড়ে গলা টিপে মেরে ফেলবো। আমি তোর মতো জানোয়ারের ঘর করতে চাই না। আমি তোর কাছ থেকে ডিভোর্স চাচ্ছি। যদি ডিভোর্স না দিস তাহলে এই সন্তান নষ্ট করা পিল খেয়ে গর্ভের সন্তানকে মেরে ফেলবো। কথার মুখে তার গর্ভের সন্তান নষ্ট করার কথা শুনে বুকটা ফেটে যাচ্ছে রাজের। কথা তো বেশি কিছু চাইনি, ডিভোর্স চেয়েছে। ওকে যদি ভালোবাসার জন্য অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ে করতে পারি তাহলে ওর ভালোর জন্যই না হয় ডিভোর্সটা দিয়েই দিব। তুমি চিন্তা করো না, পাপিষ্টটা আপনাকে মুক্ত করে দিবে, চিন্তা করো না। বাবা মা ভাগ্যিস রিওকে নিয়ে নানু বাড়ি গেছে, তা না হলে আজ বাবা হয়তো স্ট্রোক করতো। এত কিছুর পরও আল্লাহ তুমি যা করো মঙ্গলের জন্য করো। আমার ডিভোর্সটা যত তাড়াতাড়ি পারো দিয়ে মুক্তি করো আমায়। আমি এ নরকে তোর সাথে থাকতে পারবো না। এখনো রক্ত বের হচ্ছে কাটা স্থান থেকে। হয়তো এ ক্ষত একসময় রক্ত পড়ে ভালো হয়ে যাবে, কিন্তু হৃদয় থেকে যে রক্তক্ষরণ হচ্ছে তা কিভাবে ভালো হবে? কিছুক্ষণ পর তুবা রাজের কাছে আসে এবং বলে, আমি তোমাকে না চ্যালেঞ্জ করেছিলাম, তোমাকে আমি না পেলে কেউ পাবে না। এখনো সময় আছে, আমাকে ভালোবাসো। আর শোনো, আপুর সাথে ডিভোর্স হলে আমাদের দুইজনের আর কোনো সমস্যা থাকবে না। তখন তো কোনো অজুহাত দিতে পারবে না। তো লজ্জা করে না নিজের বোনের সংসার ভাঙতে, অন্তঃসত্ত্বা একটা মেয়ের সংসারে আগুন লাগাতে? একটা বারও তোর অন্তর কেঁপে ওঠে না তোর বোনের গর্ভের নিষ্পাপ সন্তানের কথা মনে করে? না, আমি তোমাকে ভালোবাসি। যে কোনো মূল্যে আমি তোমাকে চাই চাই। পারলে আরো দুটো থাপ্পড় দাও। জানো, তোমার হাতের স্পর্শটা আমার পরম পাওয়া। আর হ্যাঁ, সবগুলো পিক আছে আমার কাছে। এখন যত তাড়াতাড়ি পারো আপুকে ডিভোর্স দাও। রুমের লাইট অফ করে শুয়ে আছে রাজ। চোখ দিয়ে অনবরত পানি আসছে তার, আর মনে মনে ভাবছে, যাকে এতটা ভালোবাসতাম, যে অন্তঃসত্ত্বা হওয়ার পরও তাকে বিয়ে করলাম। এসব ভাবতে ভাবতে রাজ ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে রিউয়ের ডাকে। ভাইয়া আর কত ঘুমাবি? ভাইয়া, মা তোকে ভাবিকে নিয়ে ক্লিনিকে যেতে বললো। আচ্ছা তুই যা, আমি যাচ্ছি। এই বলে কথা কাছে যেতেই দেখে কথা রেডি হয়ে বসে আছে। তোমার কি শরীর খারাপ? মা বলল ক্লিনিকে নিয়ে যেতে। আমরা ক্লিনিকে যাচ্ছি না। আমি তোর মতো কোনো দুশ্চরিত্রবান ছেলের সাথে ঘর করতে পারবো না, তাই কোর্টে যাচ্ছি ডিভোর্সের জন্য। তুমি কি ফান করছো? ফান কেন করব? কথার কাছে ডিভোর্সের কথা শুনে বুকটা যেন ফেটে যাচ্ছে রাজের। কোনো রকম চোখের জলটা মুছে গাড়ি নিয়ে বের হলো রাজ। দেখতে দেখতে কথার আজ 7 মাসে পূর্ণ হলো। এদিকে বাড়িতে খুশির আমেজ চলছে। আলট্রাসোনোগ্রাফি করেছে, কথায় নাকি মেয়ে হবে। কথার মা বাবার দিকে তাকানো যায় না, তারা অনেক খুশি। রিও তো সারাদিন ভাবির কাছেই পড়ে থাকে, কিন্তু দিন দিন রাজের প্রতি ঘৃণাটা কথার বেড়েই চলছে। অফিস থেকে ফেরার পর শার্টটা খুলে রুমে যেতেই দেখে কথা নামাজ পড়ছে। নামাজ শেষ করে মোনাজাতে দুখানা হাত তুলে বলতে লাগলো, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, তুমি তো জানো আমি সজীবের সন্তানকে গর্ভে ধারণ করে আমার স্বামীর খুনির ঘরে ঘর করছি। আল্লাহ, তুমি তো জানো আমি কতটা পবিত্র। পরিস্থিতির চাপে পড়ে খুনিকে বিয়ে করি। আল্লাহ, তোমার কাছে একটাই মনোবাসনা, আমি যেন আমার স্বামীর হত্যার বিচার নিজ হাতে করতে পারি। যেভাবে আমার স্বামীকে আমার মুখ থেকে সরিয়েছে সেভাবে যেন তাকে দুশ্চরিত্রটাকেও খুন করতে পারি। আল্লাহ কবুল করো, রাজের মৃত্যু যেন আমার হাতে হয়। আমার স্বামীর হত্যার প্রতিশোধ যেন আমি নিতে পারি। নিজের ভালোবাসার মানুষের কাছে এমন কথা শুনে মনে হচ্ছে কলেজাটা ফেটে যাচ্ছে রাজের। মনে হচ্ছে নিজেকে শেষ করে দিতে। হ্যাঁ আমি অপরাধী মানছি, তাই বলে
সজীবের খুনির প্রতিশোধ আমারই স্ত্রী, নিজের কলিজার টুকরা, সে আমাকে হত্যা করে নিবে, যাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, যাকে পাওয়ার জন্য অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করতেও একটু ভাবিনি, আজ সেই কিনা আমার মৃত্যু তার হাতে যেন সে প্রার্থনা করছে। এসব ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে গেল রাজ। পরের দিন রিও ও রাজের মা একটু বাইরে যায়। এদিকে দুপুরে গোসল করে ফ্রেশ হয়ে শার্টটা পরে বের হতেই দেখে কথা আর রিও কি নিয়ে কথা বলছে। কাছে যেতেই দেখে সেই রুমটাতে যেটার চাবি রাজ ছাড়া আর কারো কাছে নেই, কিন্তু রুম খোলা। কে খুললো? ভেতর থেকে রিও আর কথার কণ্ঠ ভেসে আসছে। দৌড়ে রুমের দরজার কাছে যেতেই যা শুনল তা শুনে রাজ নিজেকে ঠিক রাখতে পারল না। রিও, রাজের সাথে যে মেয়েটা, ওইটা কি রাজের জিএফ ছিল? মেয়েটা অনেক কিউট। ভাবি, তুমি পাগল হয়েছো? কি বলছো এসব? জানো তুমি ওটা কে? জানি, ওইটা রাজের ভালোবাসা। চুপ কর, আর একটা বাজে কথা নয়। তোদেরকে কে বলেছে এই রুম খুলতে? কেন, খুললে কুকর্ম বের হয়ে যেত। আরো দুইটা থাপ্পড় দিল। গালটা লাল টুকটুকে হয়ে গিয়েছে কথার। আজ প্রথম কথার গায়ে হাত তুলল রাজ। তবুও একটু খারাপ লাগছে না, মন খারাপ লাগছে কথার মুখে সেসব কথা শুনে। তাই বের হয়ে এসে ছাদে চলে যায় রাজ। ভাবি, কান্না করো না। ভাইয়ার কলিজাতে আঘাত করেছো, তাই তোমার উপর হাত তুলেছে। মানে? ভাবি, ভাইয়ার সাথে যে মেয়েটির ছবিতে, সেটা কেউ না, আমার বড় আপু কণা। কণা আপু আত্মহত্যা করার পর আপুর রুমে ভাইয়া কাউকে আসতে দেয়নি। আজ তুমিই প্রথম এলে। কথা চোখ মুছে রুমের দিকে তাকাতে মনে হচ্ছে ঘরটাতে এখনো কেউ থাকে। রুমটা কি সুন্দর পরিপাটি, রুমের থেকে কি সুন্দর সুবাস ভেসে আসছে। মনে হচ্ছে কেউ সূর্যমুখী তেল খোলা কেশে দিয়ে দক্ষিণা বাতাসে চুল মেলে ধরেছে। এসব ভাবতে ভাবতে ছবিটার দিকে আবারও কথার চোখ যায়। মনে হচ্ছে ছবিটা কথার দিকে রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ কথার মনে পড়ল, কণা আত্মহত্যা তো করেছে, তবে এত সুন্দর মেয়ে কেন আত্মহত্যা করেছে? কারণ কি? এইসব ভাবতে ভাবতে রিউকে বলল, রিও, তোমাকে একটা কথা বলি। ভাবি, কি বলবে? কণা কেন আত্মহত্যা করলো? ভাবি, শুনবে তাহলে? বলো। শোনো তাহলে। আমরা দুই বোন, এক ভাই। কণা আপু আমাদের সবাইকে আদর করতো। কণা আপু আমরা সবাই ভালোবাসতাম। কণা আপু ছোটবেলায় মা বাবা মারা যায়। কণা আপু আমার আপন খালাতো বোন। আপু যখন 2 বছর, তখন খালু আর খালা দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকেই আমাদের সাথে। তাই কেউ জিজ্ঞেস করলে আমরা বলতাম আমরা 2 ভাই 1 বোন। আপুকে সবচেয়ে বেশি ভালোবাসতো রাজ ভাইয়া। আপু ঘরের সবার ভালো মন্দ দেখার দায়িত্ব পালন করতেন। আপুকে রাজ ভাইয়ার কলিজার টুকরা, আবার কখনো রাজকুমারী বলে ডাকতেন। তাদের দুজনের ভাই বোনের ভালোবাসা দেখে অনেক হিংসে হলেও ভালো লাগতো, কারণ কণা আপা আমাকেও অনেক ভালোবাসতো। জানো ভাবি, ভাইয়াকে কোনোদিন দেখিনি নিজের হাতে ভাত খেতে, এবং আমিও খাইনি। সবসময় আপু তুলেই খাইয়ে দিতেন। আমাদের সংসারটা সুখে ভরপুর ছিল। কিন্তু একদিন আমাদের ঘরে দুঃখের ছায়া নেমে আসে। সাজানো স্বপ্নগুলো সব এলোমেলো হয়ে যায়। সেদিন অনেক রাত পর্যন্ত টেলিভিশন দেখে ঘুমায়। সকালে ঘুম ভাঙে ভাইয়ার করুণ আর্তনাদ শুনে। কলিজার টুকরা বোন আমার, তুই আমাকে ছেড়ে অভিমান করে কেন চলে গেলি? কে বলবে ভাইয়া তোর প্লেট থেকে একটু মাংস দে? কে বলবে ভাইয়া যদি আইসক্রিম নিয়ে না আসিস তাহলে ঘরে ঢুকতে দিব না? ভাইয়া তুই একটা বিয়ে করবি, তোর মেয়েটা তোর মতো হবে, সারাদিন তার সাথে গল্প করব। বল না, ওই রাজকিশারী মহারানী বোন আমায় কথা বল। ভাইয়ার করুণ আর্তনাদ শুনে আপুর রুমে আসতেই দেখি ভাইয়া কণা আপুর পা জড়িয়ে বসে আছে। আপুটা ফ্যানের সাথে ঝুলছে। দেখা মাত্রই ফ্লোরে বসে পড়লাম। তারপর আর কিছুই মনে নাই। পরে সেন্স ফিরলে জানতে পারি আপুকে পুকুর পাড়ে কদম ফুল গাছের নিচে কবর দিয়েছে। আর আপু নাকি 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল। হয়তো আপু কাউকে ভালোবাসতো, তার ভালোবাসার ফসল তার গর্ভে ছিল। এখনো ভাইয়া নিশি রাতে আপুর কবরের পাশে বসে কান্না করে আর বলে, আপু বল না যে ভাইয়া ভাত খাবি না, আমার জন্য চকলেট নিয়ে আসবি না। সেদিনের পর থেকে আপুর রুমে ভাইয়া ছাড়া মা বাবা কেউ ঢুকতে পারে না। রাজ রাতে শুয়ে শুয়ে ভাবছে কথাকে ওভাবে চর মারা উচিত হয়নি। নিজের কাছেই খারাপ লাগছে, চোখ দিয়ে পানি আসছে। এসব ভাবতে পরের দিন কথা শাওয়ার নিয়ে ভেজা চুল আঁচড়াচ্ছে।
হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। ফোনটা রিসিভ করতে হ্যালো আপু, আমাকে বাঁচাও। তুবার মুখে ফোন রিসিভ করার পরই এমন কথা শুনে কথার বুকটা কেমন করে উঠল। কি হয়েছে? শরীর খারাপ করেনি তো? আপু, রাজ ভাইয়া আমাকে জোর করে হোটেলে নিয়ে এরপর আজ ডাক্তার বলল আমি অন্তঃসত্ত্বা। আপু, আমাকে বাঁচাও, আমি সুইসাইড করা ছাড়া উপায় নেই। তুবার মুখে অন্তঃসত্ত্বা কথাটা শুনে বুকের মাঝে এক অজানা চিনচিনে ব্যথা অনুভব করছে। হঠাৎ রিউয়ের কথা মনে পড়ে, কণার সেই অন্তঃসত্ত্বা হয়ে সুইসাইড করার কথা। মুহূর্তের মাঝে কথার পৃথিবীটা অন্ধকারে ঢাকা পড়ে যেতে থাকে। চোখের সামনে তুবার মুখটা ভেসে আসছে। তুবা বোন আমার, কাঁদিস না প্লিজ। তোর কান্না যে আমার কাছে মৃত্যুর চেয়ে বেদনাদায়ক। আপু, আমি কি করব? গর্ভের সন্তানের কি পরিচয় দিব? সমাজ কি বলবে? আপু, বাবা মাকে কি বলবো? আপু, আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। তুবা কাঁদিস না, তোকে নিয়ে হসপিটাল থেকে অ্যাবর্শন করে নিয়ে আসবো। প্লিজ, তুই কোনো চিন্তা করিস না। বাহ আপু বাহ, তুমি কিভাবে বললে অ্যাবর্শন করতে? আমার ভিতরে থাকা ছোট্ট জীবনটাকে মেরে ফেলতে? তোমার বরের পাপ কেন আমি মোচন করব? আচ্ছা আপু, তোমার গর্ভের সন্তানকে অ্যাবর্শন করতে পারবে? দুজন একসাথে করলে কেমন হয়? তুবার কাছে নিজের সন্তানের অ্যাবর্শন করার কথাটা শুনতে কলিজার মাঝে কেউ যেন ছুরি চালিয়ে দিচ্ছে। কলিজাটা ফেটে কান্না আসছে। কি কি বলে তুবাকে শান্ত দিবে ভেবে পাচ্ছে না কথা। আপু, তুমি কাঁদছো কেন? আমি জানি তুমি তোমার সন্তানের অ্যাবর্শন করতে পারবে না, তাহলে আমি কেমনে পারবো? তাই ভেবে নিয়েছি সুসাইড করব। প্লিজ বোন, আমায় পাগলামি করিস না, সব ঠিক হয়ে যাবে। আপু, কেমনে সব ঠিক হবে? আমার সন্তান যখন হবে কি পরিচয় দিব তার? আচ্ছা আপু, তোর কাছে আমার সন্তানের বৃত্তি পরিচয় চাই, দিতে পারবি নিজের স্বামীর ভাগ আমাকে দিতে? তুই আমার কলিজার একটা অংশ, তোকে বাঁচাতে স্বামী কেন, তার চেয়ে বড় ভাগও দিতে রাজি। তাহলে তুমি রাজকে ডিভোর্স দিবে আর রাজ আমাকে বিয়ে করবে, যেন সবাই বুঝতে পারে আমার গর্ভের সন্তান কোনো অবৈধ সন্তান নয়। তাছাড়া সমাজে মুখ দেখানোর কোনো রাস্তা নেই। রাজ যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। তুবার কথা শুনে মনে মনে ভাবছে, ভালোই হয়েছে, রাজকে এই সুযোগে ডিভোর্স দেওয়া যাবে। তার সাথে নিজের বোনের গর্ভের সন্তান আমি না হয় সজীবের ভালোবাসার সন্তানটার মুখ দেখেই জীবনটা পার করে দিব, মুক্তি পাবো আমার স্বামীর খুনির কালো ছায়া থেকে। আপু, কি হলো? বলছো না কেন কিছু? আপু, ক্ষমা করে দাও, তোমার ডিভোর্সের কথা বলা ঠিক হয়নি। আমি না হয় আমার বোনটার সুখের জন্য নিজেকে কুরবানি দিয়ে দিব। চুপ কর বোন আমার, তোর হাসি মুখটা দেখার জন্য এমন দুশ্চরিত্র স্বামীকে 1000 বার ডিভোর্স দিতে পারি, চিন্তা করিস না। এদিকে বিকালে অফিস থেকে আসার সময় বেবি কর্নার থেকে 2টা পুতুল নিয়ে আসলো রাজ। দেখতে দেখতে আজ 9 মাস, আর 1 মাস পরে রাইসা নামে ঘর আলোকিত করে রাজ বাবা হবে, কথা মা হবে। কথা তখন আর রাজকে দূরে সরিয়ে রাখতে পারবে না। কথা বুঝবে তাকে কতটা ভালোবাসে রাজ। এসব ভাবতে ভাবতে বাসায় এসে দরজা লক না করে রুমে ঢুকতেই দেখে কথা কাপড় চেঞ্জ করছে। তুমি এখানে? কি হচ্ছে এসব? কারো রুমে আসতে অনুমতি লাগে? সরি, আমি জানতে পারিনি তুমি চেঞ্জ করছো, জানলে হয়তো আসতাম না। আচ্ছা বলো তো, পুতুলগুলো কেমন হয়েছে? আমি কি ছোট বাচ্চা যে পুতুল দিয়ে খেলবো? আরে তোমার জন্য না, আমাদের মেয়ের জন্য। ও তাই বুঝছি। কেমন করে ভাবলে ওইটা তোমার মেয়ে হবে? এই কথা বলে পুতুলগুলো ফেলে দিল। আর শোন, তোর মতো দুশ্চরিত্র আমার গর্ভের মেয়ের বাবা তো দূরের কথা, আমার মেয়ের নামও নিতে পারিবি না। আর হ্যাঁ, 6 মাস হতে 3 দিন বাকি, ডিভোর্সটা দিয়ে দিবে। তোমার কালো ছায়া সজীবের সন্তানের উপর, আমাদের ভালোবাসার ফসলের উপর পড়তে দিব না। কি বলছো এসব? আমি কি এতই খারাপ যার জন্য এমন করছো? প্লিজ এমন বলো না। ডিভোর্স দিয়ে কিভাবে থাকবো আমি? আমি মরেই যাব। আমার সমস্ত ভাবনা জুড়েই তুমি। একটাবার ভেবে দেখো তো, তুমি একটা মানুষ অন্য আরেকটা মানুষকে কতটা ভালোবাসলে
অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করতে পারে? শুধু তাই নয়, আজ পর্যন্ত স্বামীর অধিকারও ফলাইনি। কথা সত্যি, তোমাকে বড্ড বেশি ভালোবাসি। ওই পাপী মুখে ভালোবাসার কথা বলতে লজ্জা করে না? ছি, তুই এতটা নীচ, এতটা দুশ্চরিত্র। তোর বোনের মতো আমারও বোন তোমাকে হোটেলে নিয়ে যেয়ে রুম ডেট করে গর্ভবতী করে ফেলেছিস। এই তোর ভালোবাসা? আমার মন চায় তোর রক্ত দিয়ে গোসল করে নিজের মনের জ্বালা মিটাই। কথার মুখে তোবাকে নিয়ে এমন কথা শুনে নিজের অজান্তেই বুকটা ফেটে কান্না আসছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কিছু না বলে কথার সামনে থেকে চলে গেলাম। কি লাভ তাকে সত্যটা বলে? তাকে যতই সত্য বলি সে বিশ্বাস করবে না, রেগে গিয়ে গর্ভের সন্তানের ক্ষতি করবে। ফেলে দেওয়া পুতুলগুলো কুড়িয়ে বুকে নিয়ে শুয়ে রইলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি, অনেক হয়েছে, কাল ডিভোর্স পেপার দিয়ে দিব, তার সাথে মুক্তি দিব সব ভালোবাসার বন্ধন থেকে। সজীবের কথা মনে পড়ছে। সজীবের সাথে এমন করাটা ঠিক হয়নি। সজীব তো আমার বন্ধু ছিল, সত্যি কি আমি ওকে বন্ধু ভাবতাম না? কথা রাতে ভাবছে, যদি তার জন্ম না হতো পৃথিবীতে তাহলেই হয়তো ভালো হতো। কি এমন পাপ করেছিল যার কারণে এমন দুশ্চরিত্রের সাথে সংসার করতে হচ্ছে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় কথা। কেমন আছো? এত কান্না করো কেন? তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়, জানো না? প্লিজ, তুমি আর কেতো না শোনাবো না। তু 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 হ্যাঁ, তোমার ভালোবাসায় আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে। কি করব, আর থাকতে পারলাম না। তোমাকে যে বড্ড বেশি ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার খুনিটাকে স্বামীর অধিকার দেইনি। কথা, তুমি আমার খুনের প্রতিশোধ নিবে। ছাড়বে না রাজকে, ছাড়বে না ওই খুনিটাকে যে তোমার গর্ভের সন্তানটাকে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমাকে তোমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে। বলো, প্রতিশোধ নিবে? আমি তোমার সন্তানের কসম করছি, তোমার খুনের প্রতিশোধ আমি নিবই। ওই তোমার ব্লিডিং হচ্ছে, তোমার বুকে ছুরি ঢুকানো কেন? এই ছুরি দিয়ে রাজ আমাকে খুন করেছে। খুন? কথাটা কাপা কাপা গলায় বলতে গেলে কথার ঘুম ভেঙে যায়। কথার ঘুম ভাঙতে পানির পিপাসায় জীবন বের হয়ে যাচ্ছে। কথা টেবিলের গ্লাসে রাখা পানি খেয়ে ফ্লোরে বসে ভাবতে থাকে, কি দেখলো সে? রাজ এভাবে তার স্বামীকে খুন করেছে। এসব ভাবতে ভাবতে রাতে আর ঘুম হলো না। সকালে ফ্রেশ হয়ে অফিসে না গিয়ে কোর্ট থেকে ডিভোর্স পেপারটা নিয়ে বাসায় আসতেই বিকেল হয়ে যায়। বাসায় এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকতেই একটা শক খেলাম। কথা ওয়াশরুমের দরজা লক না করেই শাওয়ার নিচ্ছে। চোখ দুটি হাত দিয়ে বন্ধ করে ফেললাম। হইছে, আর লজ্জাবতীর মতো লজ্জা পেতে হবে না। আমার সব জিনিস তোমার দেখার অধিকার রয়েছে। আচ্ছা, চোখটা খুলো। কেমন লজ্জা পেতে হবে না, দেখো কি দেখতে চাও। ওরে আল্লাহ, চোরের মুখে রাম নাম। যা বলছো তাতেই অনেক। আচ্ছা তুমি শাওয়ার নিয়ে এসো। যা দুষ্টু, এত দুষ্টু কেন তুমি? হঠাৎ করে টাওয়াল পরে রুমে আসতে রাজ সেন্সলেস হয়ে গেছে মনে হচ্ছে। মিনিট 30 পর ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই দেখি একটা নীল পরি আকাশ থেকে নেমে এসেছে। কি সুন্দর মায়াবী চোখের চাহনি। এলো কেশ থেকে সূর্যমুখী তেলের সুবাস আসছে। বিয়ের পর আজ প্রথম কথাকে নীল শাড়ি, নীল চুড়ি, আমার পছন্দের পিঙ্ক কালারের লিপস্টিক, কপালের মাঝে কালো টিপ, সবকিছু মিলিয়ে স্বর্গের অপ্সরীর মতো লাগছে। বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছি। খুব ইচ্ছে করছে গোলাপের পাপড়ির মতো ঠোঁটে নিজের ঠোঁটটা মিলিয়ে দিতে। কি দেখছে দুষ্টুটা এমন করে? আমার নীল পরীকে। ও তাই? রাজ, কাল রাতে তোমার কথা অনেক ভেবেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝিনি তুমি আমাকে এত ভালোবাসো, তাই তোমাকে আজ রাতে আপন করে নিব। আমার বুকে আজকের পর আর কোনো কষ্ট থাকবে না। তোমাকে আমার ভালোবাসার সাগরে ডুবিয়ে দেব, আমার ডেভিলটাকে। আচ্ছা, তোমার জন্য দুধটা গরম করে নিয়ে আসলাম, খেয়ে নাও, শরীরে রাতে শক্তি পাবে। কথাটা বলে গ্লাসটা মুখে ধরলো, সম্পূর্ণ দুধটা খেয়ে ফেললো। কথা আমার এমন লাগছে কেন? চোখ বন্ধ হয়ে আসছে। যা দুষ্টু, আমাকে আপন করে নিতে যাচ্ছ যে তার জন্য এমন লাগছে। হি হি হি, আমি জানতামই না আমার কলিজার টুকরাটা আমাকে এত ভালোবাসে। যা, আজ কোনো কথা না। বলে কথার ঠোঁটের উষ্ণ ছোঁয়াপিতে শরীরটা কেঁপে উঠল। কথাকে ছাড়িয়ে রাজ বলতে লাগলো, কথা আমার খুব কষ্ট হচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। খুনির আবার কষ্ট কিসের? তুই কিভাবে ভাবলি আমার স্বামীকে খুন করার পরেও তোকে স্বামী হিসেবে মেনে নিব? আজ দুধের সাথে 27টা ঘুমের পিল মিশিয়ে দিয়েছি
তুই নিশ্চিত মৃত্যুবরণ করবি? অনেক কষ্ট দিয়েছিস আমাকে, আমার বোনটাকে অন্তঃসত্ত্বা করেছিস, তাই তো হাতের লেখার মতো সুইসাইড নোট লিখেছি। আর তুই মারা গেলে সুইসাইড বলে চালিয়ে দিব। কথার হাসিটা আজ অনেক ভয়ঙ্কর লাগছে। এতটা ভয়ঙ্কর মনে হয় পৃথিবীতে কিছু নেই। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। খুব কষ্ট হচ্ছে। মৃত্যু কষ্টটা যে এতটা বেদনাদায়ক। বিড়বিড় করে বললাম, কথা, তুমি সুখে থেকো আর গর্ভের মেয়েটার নাম রাইসা রেখো। হয়তো এটাই আমার শেষ কথা। প্রতিদিনের সকালের মতো আজও সকাল হয়েছে। পাখিগুলো কিচিরমিচির করছে। পূর্ব দিকে সূর্যটা সকল অন্ধকার দূর করে আলোর বার্তা নিয়ে এসেছে। কিন্তু রাজ এখনো চোখ খুলেনি, হয়তো আর কখনো খুলবেও না। গত কয়েক মাসের মাঝে আজ কথার তৃপ্তির ঘুম এসেছে, কারণ কথা আজ তার স্বামী হত্যার প্রতিশোধ নিতে পেরেছে। ভাবি, ও ভাবি, দরজা খোলো, কয়টা বাজে দেখছো? রিউয়ের ডাকে কথা স্বাভাবিকভাবেই দরজা খুলল। দরজা খুলতে রিউ রাজের জন্য চা নিয়ে গেল। ভাইয়া, ও ভাইয়া, এভাবে মরার মতো পড়ে ঘুমাচ্ছ? উঠো, চা খেয়ে নাও বলে ধাক্কা দিতেই ভানার কোনো শব্দ নাই। ভাইয়া, ভাবি, ভাইয়া কথা বলছে না কেন? রিউয়ের ডাকে কথা রাজের কাছে স্বাভাবিকভাবেই এক গ্লাস পানি নিয়ে হালকা পানি মুখে ছিটা দেয়, কিন্তু রাজ চোখ খুলছে না। মা, বাবা, কোথায় তোমরা? ভাবি, ভাইয়ার কি হলো? আমার ভাইয়া কথা বলছে না কেন? এদিকে রিউয়ের ডাকে রাজের মা বাবা এসে দেখে রাজ কথা বলছে না। হঠাৎ রিউয়ের চোখ যায় টেবিলের ওপর একটা নীল খামের দিকে। রিউ নীল খামটা টেবিল থেকে নিয়ে পড়ল, কান্না করে দিল। আমার ভাইয়া এমন কাজ করতে পারে না। মা, ভাইয়া গভীর পিল খেয়েছে, ভাইয়াকে হসপিটালে নাও প্লিজ। কথা 8 মাসের অন্তঃসত্ত্বা, ঠিক মতো নড়তেও পারবে না। তাই রিউ রাজের মা বাবা কথাকে বলল, মা তুমি পরে এসো, আমরা রাজকে অ্যাডমিট করি হাসপাতালে। এদিকে সবাই রাজকে নিয়ে চলে গেল। কথা দরজা বন্ধ করে চোখের পানি মুছে হা হা করে হাসতে লাগলো। হাসিটা বড্ড ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। হঠাৎ টেবিলের ওপর নীল খামটা দেখে অবাক হলো, কারণ কথা তো কোনো খামে সুইসাইড নোট লেখেনি। তাহলে কথাটা ভাবতে মাথাটা কেমন জানি ঘুরতে লাগলো। তাড়াহুড়া করে চিরকুটটা হাতে নিয়ে পড়তে লাগলো। প্রিয় বাবা, এটা হয়তো আমার তোমাকে দেয়া প্রথম এবং শেষ চিরকুট। বাবা, আমি সত্যিই অনেক অপরাধী। আমার ভাবতেও লজ্জা লাগে যে তোমার মতো একজন মহৎ বাবার সন্তান হয়ে কেমনে পারলাম এমন নোংরা কাজ করতে। আমি আমার শ্যালিকা, যে কিনা আমার বোনের মতো, তার সাথে অশ্লীল আচরণ করেছি। আমারই সন্তান তার গর্ভে। ভাবতে পারছি না তোমার সন্তান হয়ে এমন কাজ করব কোনো নারীর মোহে পড়ে। বাবা, আর হ্যাঁ, অনেক ঠকিয়েছি আমার অন্তঃসত্ত্বা স্ত্রীটাকে। বাবা, তোমার কাছে অনুরোধ, কথাকে তোমার নিজ দায়িত্বে দেখে রাখবে আর ভালো পাত্র পেলে তার হাতে তুলে দিবে। বাবা, আমাদের বংশে মরার পর প্রতিটা মেয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যায়। বংশের ইতিহাসে কোনোদিন কেউ কাউকে ডিভোর্স দেয়নি, কিন্তু আমি যে বড় অপরাধী। কথার আপন বোনের সাথে নষ্টামি করার পর কথাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি, তাই কথাকে আমার পাপের ছায়াতলে রাখতে চাইনি। ক্ষমা করে দিও। কথাকে বলো আলমারিতে একটা খাম আছে, তার ভিতরে ডিভোর্স পেপার, সেটাতে আমি সই করে দিয়েছি। কথা যেন তার দুশ্চরিত্র অপরাধী স্বামীকে ক্ষমা করে দেয়। ইতি, তোমার অপরাধী সন্তান রাজ। কথার বুঝতে বাকি রইল না যে তার চিঠি এটা নয়, এটা রাজের লেখা। কিন্তু কেন এমন কইল? এসব ভাবতে ভাবতে আলমারিতে থাকা খামটি বের করে দেখল যে ডিভোর্স পেপার, যেখানে রাজের সাইন করার জায়গা ফিল আপ। খামটার নিচে ছোট্ট আরেকটি খাম পেল, সেখানে লেখা, জানি কথা তুমি ভাবছো কেন এমন করলাম। তাহলে শোনো, তুমি যখন সজীব হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সুইসাইড নোট লেখো আমার হয়ে, সেটা কোথায় রেখেছিলে তা দেখে ফেলি। তখন আর বুঝতে বাকি থাকে না যে তুমি আমাকে ভালোবাসতে পারোনি আর পারবেও না। সত্যি তো, প্রকৃত অর্থে কোনো মেয়েই তার স্বামীর খুনি বোনের ধর্ষণকারীর সাথে সংসার করবে না। তুমিও ঠিক তাই করেছো। তোমাকে ভালোবেসে তো কিছু দিতে পারলাম না, তাই হাসি মুখে নিজের জীবনটাই দিয়ে দিলাম। কি করব, পাপের প্রায়শ্চিত্ত করলাম। হাজার হলেও যাকে ভালোবাসি তার চোখে আমি যে খুনি, অপরাধী, আর ক্ষমা করে দিও। সুইসাইড নোটটা আমার লেখার জন্য
কারণ তুমি আমার হাতের লেখা কপি করতে পারোনি। আর যেভাবে কোনো রিজন ছাড়া সুইসাইড নোট লিখেছো তাতে সবাই তোমাকে সন্দেহ করতো, তাই আমি লিখেছি। আর হ্যাঁ, রাইসার খেয়াল রেখো, ইতি খুনি। বেচারা সত্যি আমাকে যদি ভালোবাসতি তাহলে আমার বোনকে কেন ধর্ষণ করলি? আজ আমার প্ল্যান সাকসেসফুল। আমার সমস্ত পথের কাঁটা আজ দূর হয়ে গেছে। কথা ডিভোর্স পেপারটি নিয়ে বাসায় এসে পড়ে। মনে মনে ভাবে, খুনিটা 3.5 হাত মাটির নিচে গেড়ে ডিভোর্স পেপারে সাইন করব। তার আগে করব না। অনেক কষ্ট দিয়েছে আমাকে। অভিনয়ের স্ত্রী সেজে থাকতে থাকতে আজ আমি বড্ড ক্লান্ত। বাসায় গিয়ে কথা তার মাকে কান্না করে সব বলে দেয় যে রাজ তুবার সর্বনাশ করেছে। মা, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। না রে মা, তোর কোনো দোষ নেই। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। মা, তুবা কোথায়? দেখ, ওই রুমে কি সব করছে। ছোটবেলায় যা করেছে ইদানিং তাই করছে। কথা মনে মনে ভাবলো, যাক, তাকে কেউ সন্দেহ করতে পারবে না। এদিকে হাসপাতালে গিয়ে যা শুনলো তা শুনে কথার নাচতে ইচ্ছা করছে। কারণ রাজ খুব হলে 24 ঘন্টা বাঁচবে, বেঁচে থাকার কোনো চান্স নেই। এতগুলো ঘুমের পিল খাওয়ার পর লিভার ড্যামেজ হয়ে গেছে। সবাই কাঁদছে, সবচেয়ে বেশি কাঁদছে রিউ। কথা অভিনয়ের ভাব নিয়ে কেঁদে কেঁদেই বলতে লাগলো, কেন করলে তুমি আমার সাথে? আমরা না ভালোবেসে বিয়ে করেছিলাম। তোমার না তোমার সন্তান রাইসাকে নিয়ে কত স্বপ্ন। কেন আমার সাথে এমন করলে? কি অপরাধ করেছি আমি? কেন আমাকে দূরে সরিয়ে দিলে? আমি কাকে নিয়ে বাঁচবো? মারে, তোর সাথে বড় অন্যায় হয়েছে। রাজের হয়ে আমি ক্ষমা চাইছি। রাজ তোমাকে যে ডিভোর্স দিয়েছে তা ভাবতে পারিনি। এদিকে কথা কেবিনে গিয়ে দেখে রাজের মুখে অক্সিজেন মাস্ক লাগানো। কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, এটা তোর ভালোবাসার প্রতিদান। কথাটা বলে অক্সিজেন মাস্কটা খুলে ফেললো। রাজ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এদিকে কথার খুব শান্তি লাগছে, মিটমিট করে হাসছে। হঠাৎ দরজায় কারো পায়ের আওয়াজ পেয়ে অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিয়ে মনে মনে বলতে লাগলো, কথা রাজের বাবা মাকে বলে বাসায় চলে যাওয়ার নাম করে সজীবের বাসায় যায়। কথা সজীবের রুমে গিয়ে সজীবের ছবি বুকে নিয়ে হারিয়ে গেল ভার্সিটির সেই দিনে। ফুলশয্যা রাতের কথা মনে পড়তে কথার চোখ গড়িয়ে পানি পড়ছে। অনেকক্ষণ সজীবের ছবিটা বুকের সাথে জড়িয়ে রাখলো। তারপর ছবিটার কপালে চুমু দিয়ে বের হতেই দেখে সজীবের খাটের নিচে একটা আংটির মতো কি জানি দেখা যায়। আংটিটা হাতে নিতেই কথা অবাক হয়ে যায়। এটা তো তুবার আংটি, এখানে কিভাবে এলো? নাকি তুবাও এখানে এসেছিল? কথার মাথায় অনেক কিছুই ঘুরছিল। তাহলে তাহলে কি তুবা সবকিছুর পিছনে রয়েছে? হঠাৎ কথার ফোনটা বেজে উঠল। হ্যালো কথা মা, তুই কোথায়? তোবাকে অপারেশন করাতে নিয়ে যাচ্ছি, তুমি হসপিটাল এসে পড়ো। এইদিকে কথার বাবার কথা মতো কথা হসপিটালে গিয়ে অ্যাবর্শন করার সবকিছু ঠিকঠাক করে আসলো। ডাক্তার তুবার ডিএনএ টেস্ট করে অবাক হয়ে গেলেন। যেসব রিপোর্ট ছিল সব ভুয়া। ডাক্তার কথা এবং তার বাবা মাকে যা বলল তা শুনে সবাই অবাক হয়ে গেল। ডাক্তার বলল, প্রকৃতপক্ষে তবা অন্তঃসত্ত্ব নয়, তার ডিএনএ রিপোর্ট তাই বলছে। হোয়াট? হাউ ইজ পসিবল? সব রিপোর্ট ভুয়া? হ্যাঁ, আমিও ভাবতে পারিনি, তাই একই টেস্ট 3 বার করেছি। ডাক্তার কি বলছেন এইসব? কিসের ভুয়া? আপনি আবার টেস্ট করান। আর হ্যাঁ, রিপোর্টগুলো আপনাদের হসপিটালের সবচেয়ে বড় ডাক্তার সিনহা স্যারের। তার রিপোর্ট মিথ্যা হতে পারে না। শুনেন মিস কথা, ডাক্তার স্নেহার রিপোর্ট, এর জন্যই আমি একই টেস্ট 3 বার করেছি। কিন্তু রিপোর্টগুলো পড়ে স্নেহা স্যারের প্রেসক্রিপশন ফর্মের সাথে মিলাতে গিয়েই শক খেয়েছি। কারণ স্যারের প্রেসক্রিপশন হুবহু কপি এটা, আর এটা বানানো রিপোর্ট। চর বসিয়ে দিলেন কথার বাবা তোবার মুখে। চর দিয়ে বলতে লাগলো, তোর মতো মিথ্যাবাদী মেয়ের জন্য রাজ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্লিজ স্টপ, পেশেন্টকে মারবেন না। সে সজ্ঞানী এমনই করেনি। তবে একজন মানসিক রোগী
ডিপ্রেশনের কত সমস্যা, এটা তার সম্ভবত কারো কাছ থেকে প্রচণ্ড মানসিক আঘাত পেয়ে অন্যকে দোষারোপ করা, গুছিয়ে মিথ্যা কথা বলা যেন সবাই বিশ্বাস করে। আর সবচেয়ে বড় কথা, তার জেদটা মস্তিষ্কে চেপে গেছে। তো আবার এর আগে আরেকবার অ্যাবর্শন হয়েছিল, এই জন্য এই মিথ্যা খেলাটা করেছে। তাই বলছি, ওকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, পরে না হলে পাগল হয়ে যাবে। এদিকে ডক্টরের কথা শুনে কথার কলিজাটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, আর মনে মনে ভাবছে, সেদিন রাজের কথাগুলোই সত্যি ছিল। আচ্ছা, রাজ কেন অপরাধ না করেও আমার হাতের দুধের গ্লাসে ঘুমের ঔষধ থাকার পরেও কেন খেয়ে নিল? নিজেকে কেন, কোন কারণে মৃত্যুর মুখে ধাবিত করলো? আজ কথার চোখে ভেসে উঠছে রাজের সেই ভালোবাসা, যত্ন, অবহেলার পরও ভালোবাসার পাওয়ার পাগলামি। আপু, আমার বাবুকে কিন্তু কাউকে দিব না। আর তোমাদের ডিভোর্স কবে হবে আপু? তুবা এর আগে অ্যাবর্শন করেছে, তার মানে তার সাথে কারো সম্পর্ক ছিল। কে সেই জন? এইসব অবশ্যই আমাকে জানতে হবে। আচ্ছা, রাজের বোনও তো অন্তঃসত্ত্বা ছিল এবং ফাঁসিতে ঝুলিয়ে মারা যায়। সব কিছুর পিছনে কে? কথা তার বাবাকে বলে চলে যায় রাজের বাসায়। আলমারি খুলে একটা ডায়েরি দেখতে পায়, যে ডায়েরিতে রাজ রাতে বসে বসে কে যেন লিখত। কখনো পড়া তো দূরের কথা, ডায়েরিটা কথা ছুঁয়েও দেখেনি, কিন্তু আজ দেখতেই হবে। এভাবে ডায়েরিটা খুলতেই দেখলো রাজের লেখা। জীবনে একটা বন্ধু পেয়েছি যে শুধু আমার বন্ধু নয়, কলিজার টুকরা সজীবকে মা বাবাও অনেক পছন্দ করে, নিজের ছেলের মতো মনে করার কারণও আছে। সজীবের মতো ছেলে হয় না আমাদের ফ্যামিলিকে নিজের ফ্যামিলি মনে করে। মা অনেকদিন সজীবকে মুখে তুলে খাইয়ে দিয়েছে। সজীব মাকে মা বলেই ডাকতো। আমার সবসময় মনে হতো আমি একটা ভাই পেয়েছি। দিনগুলি ভালোই কাটছিল, যেখানে যেতাম দুজন মিলে যেতাম। ভাবছিলাম সজীবকে সারপ্রাইজ দিব কথার সাথে রিলেশন করে, তাই প্রথম প্রপোজ করাতেই কথা রাজি হয়ে যায় এবং শর্ত দেয় কলেজের সবার সামনে তাকে প্রপোজ করতে। সেদিন আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। সারাটা রাত নির্ঘুম কাটে। আমি কথাটা সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম। এদিকে দূর থেকে নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের বুকে লেপ্টে যেতে দেখি। বুকের মাঝে চিনচিন ব্যথা করছে, এ হয়তো ভালোবাসা হারানোর ব্যথা। আজ নিজের বন্ধুত্বের কাছে নিজের ভালোবাসাকে কুরবানি দিলাম। কথার বুক ফেটে কান্না আসছে, চোখের পানি ডায়েরির পাতায় টুপ টুপ করে পড়ছে। ডায়েরির পাতাগুলো জটলা বেঁধে যাচ্ছে। বাম হাতে চোখের পানি মুছে আবারও ডায়েরির পাতা উল্টাতে লাগলো। দিনগুলো ভালোই কাটতেছিল। এখন কথাও আমার খুব ভালো ফ্রেন্ড, এতেই আমার শান্তি। কারণ ভালোবাসার মানুষটাকে কাছে থেকে দেখতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো, আমার কলিজার টুকরা বন্ধুটার কাছে আমার ভালোবাসার মানুষটি আছে। সবকিছু ঠিকঠাক চলছে। হঠাৎ এমন একদিন আসে, সুখের সংসারটা কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। সেদিন সকালটা যদি আর কোনোদিন না আসতো তাহলেই ভালো হতো। প্রতিদিন সকালবেলা চোখ বন্ধ করে কানার মতো হাতিয়ে হাতিয়ে কলিজার টুকরা বোনটার রুমে গিয়ে সবার প্রথম কণার মুখটা দেখতাম। তারপর দিন শুরু করতাম প্রতিদিনের মতো। সেদিনও চোখ বন্ধ করে ছোট্ট রাজকুমারী বোনটির রুমে গিয়ে চোখ বন্ধ করে বললাম, মহারানী, আপনার প্রজা কি চোখ খুলিতে পারে? এভাবে কয়েকবার বলার পরও কোনো সাড়া না পেয়ে চোখ খুলতেই মনে হচ্ছে আমি অন্ধ হলেই ভালো হতাম। কারণ আমার কলিজার টুকরা বোনটা যে ফ্যানের সাথে ঝুলছে, বুকের মাঝে কে যেন ছুরি চালিয়ে দিয়েছে, হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। এদিকে কণাকে জড়িয়ে ধরে কান্না করছি। হঠাৎ এমন সময় কণার হাতে একটা চিরকুট পাই। চিরকুটটাতে লেখা, প্রিয় আমার নয়নের মণি, ভাইয়া এই অপবিত্র নষ্টা মেয়ে হয়ে তোমার পবিত্র নাম কিভাবে নিব ভেবে পাচ্ছি না। তবুও নিলাম, কি করব, আর হয়তো ডাকতে পারবো না। এই ডাকটাই আমার শেষ ডাক। ভাইয়া আমি বাঁচতে পারলাম না। প্রতারকটা আমাকে আমার মাঝে বেড়ে ওঠা অবৈধ ভালোবাসার ফসলের স্বীকৃতি দেয়নি ভাইয়া, তাই মরার পথ বেছে নিলাম। জানো ভাইয়া, বিশ্বাসঘাতক সজীব আমার সাথে মিথ্যে প্রেমের নাটক করে, আমাকে বিয়ের কথা বলে দিনের পর দিন ভোগ করে। তারই ফসল আমার গর্ভে। ভাইয়া জানো, সজীবকে যেদিন বলেছি যে ভাইয়াকে বলো আমি অন্তঃসত্ত্বা, আমাকে তুমি বিয়ে করবে,
প্রতি উত্তরে সজীব বলেছে আমার গর্ভে নাকি তার সন্তান না, আমি নাকি নষ্টা, আমাকে নিয়ে রাত কাটানো যায় তবে নাকি বিয়ে করা যায় না, আর সে আমাকে কোনোদিনও বিয়ে করবে না। হাতে বাচ্চা নষ্ট করার ওষুধ দিয়ে আমাকে বাসা থেকে বের করে দেয়। সজীবের হাতে আমার ভালোবাসার এত বড় অপবাদ সইতে পারিনি। কিভাবে মুখ দেখাবো? কেউ যদি বলে এ বাচ্চার বাবাকে, কি বলবো? বাচ্চাকে তো আর একা মারতে পারি না, তাই মা সন্তান একসাথে পাড়ি জমালাম না ফেরার দেশে। ভাইয়া, আজকের পর থেকে তোমাকে আর খাইয়ে দিতে পারবো না, কারণ আমি যে নষ্টা। ভাইয়া বিশ্বাস করো, আমি নষ্টা না, বিশ্বাস করেছিলাম ওকে। ওই আমাকে বিয়ের কথা বলে সর্বনাশ করেছে। ক্ষমা করো না তাকে কোনোদিনও। ভাইয়া কাঁদছো কেন? একদম কাঁদবে না, তুমি কাঁদলে যে আমি কষ্ট পাই। যদি তোমার নষ্টাবন্তির জন্য কষ্ট হয় তাহলে তোমাকে দেওয়া জোড়া পুতুলটার সাথে কথা বলবে, তোমাকে দেওয়া জোড়া পুতুলটার সাথে গল্প করবে, তাহলে আমার সাথে গল্প করা হবে। ভাইয়া খুব ইচ্ছা করছে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে, কিন্তু আমি আর কোনোদিনও ভাইয়ের কোলে ঘুমাতে পারবো না তোমার প্লেট থেকে মাংস চুরি করে বলবো না আর কোনোদিন ভাইয়া ছোট বিড়ালে তোমার মাংস খেয়েছে। কথাটা শোনার পর তোমার মুখে সেই হাসিটা আর দেখতে পারবো না, আর কোনোদিনও আইসক্রিমের জন্য বায়না ধরতে পারবো না যে ভাইয়া আইসক্রিম না আনলে গেট বন্ধ। ভাইয়া জানি শুনতে পারবো না, তবুও বলছি একবার, মহারানী বলে ডাকবে আমায়। এটি তোমার নষ্টা বোন। এদিকে কণার চিঠিটা পড়ে নিজের অজান্তেই চোখের পানিতে ভেসে যাচ্ছে বুক। টপ টপ করে চোখের পানি পড়ে চিঠিটা ভিজে যাচ্ছে। কণাকে দাফন করে রওনা দিলাম সজীবের কাছে বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে। কিন্তু গিয়ে যা দেখলাম তা দেখাই একেবারে প্রস্তুত ছিলাম না। আল্লাহ এত বড় শাস্তি দিয়েছে সজীবকে। সজীব তার মা বাবার লাশের কাছে বসে কাঁদছে। আঙ্কেল আন্টি রোড অ্যাক্সিডেন্ট, কাল রাতেই মারা যায়। নিজের অজান্তেই চোখের থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। শত্রু হলে কি হবে, তার মা বাবাকে সবসময় নিজের মা বাবা মনে করতাম। চোখের পানি ছেড়ে দিয়ে জড়িয়ে ধরলো। বুকের মাঝে বোন হারানোর পাহাড় সম কষ্ট চাপা রেখে যে হাতে নিজের কলিজার টুকরা বোনটাকে মাটি দিয়েছি, সেই হাতেই পাপিষ্ঠটাকে জড়িয়ে ধরলাম। বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বুকের মাঝে বোন হত্যার প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। এদিকে দেখি সজীব ছোট বাচ্চার মতো বুকে মুখ লুকিয়ে কান্না করছে। পারলাম না আর প্রতিশোধ নিতে। তারপর বাড়ি ফিরে এলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি আল্লাহর বিচার সবচেয়ে সুন্দর ও নিখুঁত বিচার। সজীবের জন্য আমার বোনটাকে হারালাম, আর আল্লাহ তাআলা তার মা বাবাকে তার থেকে দূরে সরিয়ে দিলেন। গাড়িতে বসে বসে ভাবতে লাগলাম, সজীব তোকে কিভাবে ক্ষমা করি। তুই যে আমার কলিজার ভেতর ছুরি চালিয়ে দিয়েছিস। যে হাতে বোনকে খাইয়ে দিতাম সেই হাতে বোনকে কবরে দাফন করেছি। তোকে ক্ষমা করলে যে আমার বোনটার আত্মা শান্তি পাবে না। তুই আমার হৃৎপিণ্ড আগেই ছুরি ঢুকিয়ে দিয়েছিস। তোর বন্ধুত্বের জন্য নিজের ভালোবাসাকে বন্ধুত্বের কাছে কুরবানি দিয়েছি। কথাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। প্রতিটি রাত কথাকে নিয়ে হাজারো স্বপ্নের জাল বুনেছিলাম। কিন্তু যেদিন তুই আমার কাছে বলেছিলি তুই কথাকে ভালোবাসিস, সেদিন পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। কিন্তু তুই যখন বলেছিলি তুই কথাকে ছাড়া বাঁচবি না, তখন আমার পৃথিবীটাই অন্ধকারে ঢাকা পড়ে যায়। কারণ তুই শুধু আমার বন্ধু ছিলি না, ছিলি আমার ভাই। সেদিন তোর ঠোঁটের কোণে হাসি ফোটানোর জন্য নিজের হৃৎপিণ্ডে ছুরি ঢুকাতেও এক বিন্দু কার্পণ্যতা বোধ করিনি। কিন্তু বিনিময়ে আমার বোনটার সর্বস্ব কেড়ে নিয়ে আত্মহত্যা করতে বাধ্য করলি। কথা তো আমার প্রতিটি নিঃশ্বাসে ছিল, আর কণা ছিল আমার কলিজার টুকরা। দুইজনকে তোর জন্য আমি আজ হারিয়েছি। কথা ডায়েরির এই পর্যন্ত পড়ার পর আর কিছু দেখতে পারছে না, চোখ দুটি ঝাপসা হয়ে যাচ্ছে। একটা মানুষ এতটা মহান হয় কিভাবে? এতটা ভালোবাসার পরেও নিজের বন্ধুর মুখের হাসির জন্য নিজের ভালোবাসাকে কুরবানি দেয়। আমি তো রাজকে কখনো ভালো তো দূরের কথা, স্বামী হিসেবেও মানতে পারিনি, শুধু কষ্টই দিয়েছি। রাজ কি আমাকে ক্ষমা করবে? চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, ডায়েরির পাতাগুলো জট লেগে যাচ্ছে। চোখটা মুছে আবার পড়তে লাগলো কথা। সারাদিন ক্লান্তি শেষে রাতে কণার রুমে গিয়ে বসলাম। হঠাৎ কণার ছবির দিকে চোখ যেতেই অবাক হলাম। মনে হচ্ছে কলিজার টুকরা বোনটা আমায় ভাইয়া ভাইয়া বলে ডাকছে। মনে হচ্ছে আমার দিকে চেয়ে সে মুক্তঝরা হাসি আবার হাসছে। এক পা দুপা করে কণার ছবিটার কাছে গিয়ে পলকহীন নয়ন জোড়া নিয়ে চেয়ে রয়েছি। বোনটা আমার মিটি মিটি নয়নে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নিজের অজান্তে কণার ছবিটাতে কাপা কাপা হাতে হাত বুলাতে গেলেই বুকটা কেমন যেন ছ্যাদ করে ওঠে। নিচের দিকে তাকিয়ে দেখি কণার কাচের ফ্রেমে বাধাই করা ছবিটা টুকরো টুকরো হয়ে গেছে। মনে হচ্ছে আমার কলিজার টুকরা হয়ে গেছে।
নিচে থেকে কণার ছবিটা তুলে বুকে জড়িয়ে নিলাম। বুকটা মনে হচ্ছে কষ্টের সাগর হয়ে গেছে। চোখ দিয়ে অবিরাম বিষাদ সিন্ধুর জল গড়িয়ে পড়ছে। বোনের ছবিটা বুকে নিয়ে বিছানায় বসতেই শরীরটা কেমন যেন কেঁপে ওঠে। তাই বিছানা গাটা এলিয়ে দিতেই কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে যাই তা আর মনে নেই। ভাইয়া ভাইয়া তুমি কাঁদছো কেন? তুমি জানো না তুমি কাঁদলে আমারও যে খুব কষ্ট হয়। আর কেঁদো না প্লিজ। হঠাৎ চিরচেনা সে ভাইয়া ডাক শুনে দরজার দিকে তাকাতেই দেখি দরজা খোলা। কিন্তু এ কি, দরজায় ধবধবে সাদা একখানা শাড়ি পরে দাঁড়িয়ে আছে কণা আর বলছে, ভাইয়া তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমারও খুব কষ্ট হয়। কণাকে সাদা শাড়িতে কেমন যেন লাগছে, তাই জিজ্ঞেস করলাম, কণা তুই না সাদা শাড়ি পছন্দ করিস না? তবে কেন এই শাড়ি পরেছিস? তোর জন্যই তো বৈশাখেও নীল শাড়ি কিনে দিলাম। ভাইয়া আমি চাইলেও আর নীল শাড়ি কখনো পরতে পারবো না। ভাইয়া তুমি আমার হত্যার বিচার করবে না? আমার আত্মা যে বিশ্বাসঘাতকের মৃত্যু না দেখে মুক্তি পাচ্ছে না। কণার কি সব বলছিস? হঠাৎ কণার গলার দিকে তাকাতেই দেখি গলায় দড়ির দাগ। কণা বলে চিৎকার দিতেই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে আর বুঝতে বাকি থাকে না এটা আমার দুঃস্বপ্ন ছিল। এখনো কণার ভেঙে যাওয়া ছবিটা বুকে। দরজার দিকে তাকিয়ে দেখি দরজা লাগানো। ভয়ও হচ্ছে আবার খুব কষ্ট হচ্ছে। মনে মনে ভাবলাম আমি আমার বোন হত্যার প্রতিশোধ ঠিকই নিব, আর আমার বোনের 40 দিন হওয়ার আগেই। কথা ডায়েরির পরের পাতা উল্টানোর আগে ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। ফোনটা ধরতে ওই পাশ থেকে, তুমি কোথায় ভাইয়াকে নাকি বাঁচাবে? প্লিজ তুমি শেষবারের মতো হলো ভাইয়াকে দেখে যাও। এদিকে রিউয়ের কাছে এমন কথা শুনে কথার মনে হচ্ছে তার হৃৎপিণ্ডে কেউ ছুরি চালিয়ে দিচ্ছে। রাজ না বাঁচলে যে কথাও বাঁচবে না। হাসপাতালে আসার পর দেখে সবাই কান্না করছে। কথা সবার সামনে ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে। সবাই কথার দিকে চেয়ে আছে। কথা দৌড়ে রাজের পায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতেই বলতে লাগলো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে কেন এত ভালোবাসলে? এত ভালোবাসার পর কেন ছেড়ে যাচ্ছ আমায়? তুমি চলে গেলে কে আমাকে ভালোবাসবে? এদিকে নার্স এসে কথাকে কান্না করতে না করে। এতে করে পেশেন্টের ক্ষতি হবে। কথা রাজের মুখের দিকে তাকাতে বুকটা হু হু করে কেঁদে ওঠে। আজ কথার জন্যই তার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মনে হচ্ছে নিজেকে শেষ করে দিতে, কিন্তু রাজের স্বপ্ন রাইসার জন্য বাঁচতে হবে। কি সুন্দর মায়াবী মুখখানা, কোন অশুভ ছায়া গ্রাস করে ফেলেছে। চোখ থেকে জল বেরিয়ে গাল বেয়ে পড়ছে। রাজের কপালে একটা চুমু এঁকে দিল। মনে মনে বলছে, রাজ কি আমায় ক্ষমা করবে? আমি যে স্ত্রী হয়ে স্বামীকে মারার জন্য ঘুমের ঔষধ খাইয়েছি, আল্লাহ আমায় ক্ষমা করবে না। নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ অভাগী মনে হচ্ছে যে এতটা ভালোবাসার পরেও নিজের স্বামীকে খুন করার জন্য এমন ইতিহাসের জঘন্যতম খারাপ কাজ করছি। নিজের কাছে নিজেই বড্ড অপরাধী। চোখ থেকে মনে হচ্ছে রক্ত বের হবে। কলিজাটা ফেটে যাচ্ছে রাজের ওভাবে নিশ্চুপ শুয়ে থাকা দেখে। রাজ প্লিজ ওঠো। রাজ। ইদানিং তুবার পাগলামি বেড়ে গিয়েছে। কাল নাকি তুবাকে সাইকোলজিস্ট দেখাতে নিয়ে যাবে। পরের দিন তুবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পর হঠাৎ কথার মনে পড়ল, তোমার কার সাথে সম্পর্ক ছিল? যার সাথে অবৈধ সম্পর্ক করার জন্য অ্যাবর্শন করতে হয় তোমার? কে সে যে তুবাকে মানসিক আঘাত দেয়? কার সাথে তোমার সম্পর্ক ছিল? আর রুমে খুঁজলে নিশ্চয়ই কোনো তথ্য পাওয়া যাবে। অনেকক্ষণ পর কথা ড্রেসিং টেবিলে লকার খুলে দেখে যে একটা লক ডায়েরি। ডায়েরির প্রথম পাতাটি উল্টাতে কথা শকড হয়। ডায়েরির প্রথম পাতায় বড় বড় করে লেখা, আমার অনুভূতির ক্যানভাসে তোমার নাম শুধু। পরের পাতা উল্টাতে কথা একটা শকড খায়। দেখে একটা কবিতায় লেখা। কবিতাটি রাজের লেখা। তাহলে রাজ কি তোমার সাথে সত্যি এমনটি করেছে? কথা এ পর্যন্ত পড়ে আর পড়তে পারছে না। ডায়েরিতে সজীবের লেখা কবিতাটিও তুবা লিখে রেখেছে। তুবা তো সজীবকে অনেক ভালোবাসতো। তা তুবার লেখা ডায়েরির সজীব তো কথাকে অনেক ভালোবাসতো। তাহলে তুবার সাথে কেন এমন করলো? সত্যি যদি সজীব তুবার সরল মন নিয়ে খেলে, তাহলে
কথা কার ভালোবাসা নিয়ে বাঁচবে এসব ভাবছে কথা। কথা এ পর্যন্ত পড়ে। ডায়েরির পরের পাতা উল্টাতে কথার দুনিয়া যেন উলটপালট হয়ে যেতে লাগলো। একটা মানুষ এতটা মুখোশধারী হয় কেমনে? পৃথিবীতে এত খারাপ মানুষও হয় নাকি? বিশ্বাস করা খুব কষ্ট হচ্ছে, কারণ ছবিটা যে আর কারো নয়, ছবিটা হচ্ছে কালপিট সজীবের। সজীবকে মনে হচ্ছে কবর থেকে তুলে নিজে খুন করি। না, তাকে 1000 বার খুন করলেও তার অপরাধের বিন্দু মাত্র শাস্তি হবে না যে অপরাধ করেছে। আমার নিষ্পাপ ফুলের মতো বোনটার কোমল জীবন নষ্ট করেছে। বোনটা পাগল প্রায় হয়ে গেছে। রাজের বোন কণাকে নষ্ট করে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমার ভালোবাসার সাথে প্রতারণা করেছে। সরল মনে বিশ্বাস করেছিলাম কালপিটটাকে। ওর জন্য রাজের ফুলের মতো পবিত্র ভালোবাসাকে বুঝতে পারিনি। অবহেলা করেছি আমার স্বামীকে। যে মানুষটা শত কষ্ট বুকে নিয়ে একটু ভালোবাসা চেয়েছিল, তাকে ঘৃণা ছাড়া কিছু দিতে পারিনি। আমি সত্যি অনেক অপরাধী। কেমনে কষ্ট দিলাম? আমি সারা পৃথিবীর ভালোবাসাকে অপমান করেছি, রাজের ভালোবাসাকে অপমান করেছি। কারণ যে মানুষটা বন্ধুর মুখের হাসির জন্য নিজের ভালোবাসাকে কুরবানি দিতে পারে, তার ভালোবাসা কতটা পবিত্র। যে মানুষটা ভালোবাসার মানুষ অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও তার ভালোবাসার মানুষকে বাঁচাতে বিয়ে করে, স্ত্রীর অধিকার দেয়, নিজের বোনের খুনির সন্তানকে নিজের পরিচয় দেয়, কতটা ভালোবাসলে এতটা ত্যাগ করতে পারে একটা মানুষ। আর আমি এতই অভাগী, আমার স্বামীকে খুন করার জন্য দুধে ঘুমের ঔষধ মিশিয়ে দিই। আল্লাহ, আমাকে ক্ষমা করো। আমার নিজের জীবনের বিনিময়ে আমার স্বামীর জীবন ভিক্ষা দাও। সজীবের ছবিটা ছিঁড়ে ফেলল। গ্যাসের আগুনের দিয়ে ছবিটাকে জ্বালাচ্ছে। হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। ভাবি, ভাইয়াকে আর বাঁচানো গেল না হয়তো। ডাক্তার বলেছে ভাইয়া ক্ষমাতে চলে গেছে। ভাইয়ার লিভার 50% ড্যামেজ হয়ে গেছে। ভাইয়া নাকি বাঁচবে না ভাবি। এদিকে হৃত্যের কাছে এমন কথা শুনে মনে হচ্ছে কেউ কথার কলিজাতে ছুরি চালিয়ে দিচ্ছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। কথা ভাবছে, আজ আমার জন্যই রাজ মৃত্যু শয্যায়। এতটা ভালোবাসার পরেও তাকে শুধু অবহেলা করেছি। বিয়ের পর একটি বার বুকে পর্যন্ত জড়িয়ে নেইনি। তারপর কথা হাসপাতালে আসে। মা, আমি কিভাবে বাঁচবো? ওর কিছু হয়ে গেলে আমার যে নিঃশ্বাসের সাথে মিশে গেছে রাজ। মা, তুই কাঁদলে কি রাজ ভালো হবে? ভালো হবে না। তাই বলছি, না কেঁদে আল্লাহর দরবারে দোয়া কর। আর তুইও তো অন্তঃসত্ত্বা, রাতেও কিছু খাসনি। আর এখন যদি কিছু না খাস তাহলে বাচ্চাটার ক্ষতি হবে। তাই ফ্রেশ হয়ে খেয়ে নে। মা, আমার স্বামী তো আজ 3 দিন ধরে কিছু খায় নাই। আমি কেমনে খাবো? কি পাগলের মতো কথা বলছিস? প্লিজ, তোর জন্য না হলেও তোর গর্ভের সন্তানের জন্য হলেও খেয়ে নে। আর রাজ তো তোর সন্তানের নামও ঠিক করে রেখেছে, রাইসা। এখন যদি তুই না খাস তাহলে বাচ্চাটার যদি কোনো অঘটন ঘটে যায়। এদিকে এদিকে তোবাটাও কেমন যেন হয়ে গেছে। তুইও যদি এমন করিস, আমি আর তোর বাবা কিভাবে বাঁচবো? তোরা তোবার জন্যই তো বেঁচে আছি। মা, তুমি কেঁদো না, আমি খাচ্ছি। তারপর কথা রাজের কেবিনে যায় এবং কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি হীরাকে কাজকে হীরা ভেবে ভুল করেছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে ছেড়ে যেও না, কোথাও সত্যি বাঁচবো না। তুমি এখন আমার প্রতিটি নিঃশ্বাসে, তুমি আমার হৃৎপিণ্ড। আমার কিচ্ছু চাওয়ার নেই পৃথিবীতে। আল্লাহ যেন তোমাকে আমার বুকে ফিরিয়ে দেয়। আমি যে বড্ড ভালোবাসি তোমাকে। পরে কথার মা এসে বাসায় নিয়ে যায়। ঠিক মতো হাঁটতে পারে না কথা। আজ 9 মাস হতে চলল। বাসায় শুয়ে শুয়ে রাতে ভাবছে, রাজের ডায়েরি সম্পূর্ণ তো পড়া হয়নি। তাই বালিশের নিচ থেকে ডায়েরিটা বের করে। ডায়েরিটা বুকের মাঝে জড়িয়ে ধরে। চোখের জল ছেড়ে দিল। মাঝরাতে ডিম লাইটের আলোতে ডায়েরিটার অদ্ভুত রহস্যময় লাগছে। কি আছে শেষের দিকে ভাবতে পারছে না। সত্যি কি রাজ চরিত্রহীন? জারজটাকে খুন করেছে? এসব ভাবতে ভাবতে ডায়েরিটা খুলল। ডায়েরিটা খুলেই পড়তে লাগলো। সেদিন রাতে আর ঘুম হলো না। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে বুকে। বারবার কণার কথাটা মনে পড়ছে। ভাইয়া, ওকে ক্ষমা করো না।
আমার সর্বনাশ করার বিচার যে পর্যন্ত না করবে সে পর্যন্ত আমার আত্মা মুক্তি পাবে না। পরের দিন ভাবলাম যেভাবে হোক আমার বোন হত্যার বিচার করব। তাই পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে সজীবের বাসায় যাই। টার্গেট হচ্ছে সজীবকে খুন করব। যেই ভাবা সেই কাজ, হাত পকেটে একটা ছুরি, লক্ষ্য গলা বরাবর চালিয়ে দেওয়া। দোস্ত, এত সকালে তুই আসলি যে? এখনো তো কাজের মেয়ে আসেনি। দাঁড়া, আমি চা করে নিয়ে আসছি। এদিকে সজীব চা করে নিয়ে আসলো, আমি চা খাচ্ছি, এদিকে সজীবও চা খাচ্ছে। চা খেতে কাশতে কাশতে লাগলো সজীব। হঠাৎ হাত দিয়ে মুখ ধরে ফেললো। সজীবের হাতে স্পষ্ট রক্ত দেখা যাচ্ছে। সজীব আমার সামনে থেকে দ্রুত ওয়াশরুমে চলে গেল। সজীব দৌড়ে এসে বুককে ঝাপটে ধরল। মনে মনে ভাবছি এখনই উপযুক্ত সময় ছুরিটা পকেট থেকে বের করে গলায় চালিয়ে দেওয়ার, নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। কিন্তু পারলাম না। হাতটা পকেটে না গিয়ে সজীবের পিঠের উপর গেল। সব রাগ অভিমান ভুলে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কাঁদছিস কেন? কি হয়েছে? দোস্ত, আমার ব্লাড ক্যান্সার, আমি আর বাঁচবো না। আমার এতে কোনো দুঃখ নেই। দুঃখ তোর মনে কষ্ট দিয়েছি। জানিস দোস্ত, আমার মতো অপরাধী এই পৃথিবীতে আর কেউ নেই হয়তো। সজীব, কি বলছিস? তুই কি এমন অন্যায় করছিস? আরে বন্ধুত্বের মাঝে অমন অপরাধ ক্ষমা করা যায়। আর তুই কাঁদছিস কেন? কাঁদবি না প্লিজ। মনে মনে ভাবছি খুন করতে এসে নিজেই খুন হয়ে যাচ্ছি মনে হয় বন্ধুত্বের কাছে। পাপী হলেও যে তাকে নিজের ভাইয়ের মতো মনে করতাম। হঠাৎ সজীব দুপা ঝাপটে ধরে বলতে লাগলো, দোস্ত, তোর মতো বন্ধুর পায়ে ধরার যোগ্যতাও আমার নেই, তবুও বলছি আমাকে ক্ষমা করে দে। কি করছিস? ওঠ বলছি। তোর স্থান পায়ে নয় বুকে। তুই যে অপরাধ বুঝতে পারছিস এতেই আমি খুশি। দোস্ত, তুই সত্যি মহান। জানিস, আমি পৃথিবীর শেষ পাপী, নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছি। শুন তাহলে, মরার আগে না জানা কিছু পাপের কথা তোকে বলে যাই, পারলে ক্ষমা করে দিস। সত্যি বলতে, তোর সাথে ফ্রেন্ডশিপ করি তোর বোন কণাকে দেখে, তারপর তোদের ফ্যামিলির একজন হয়ে যায়। আমার সবসময় মেয়েদের দেহের উপর লোভ ছিল। আমার এই বয়সে 43 জন মেয়েকে নষ্ট করেছি। কণাকে বিয়ের কথা বলে দিনের পর দিন ভোগ করেছি। কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে, বুকটা ফেটে যাচ্ছে। বারবার কণার হাসি মাখা মুখটা ভেসে আসছে। তারপরও মনকে কন্ট্রোল করে বললাম, তারপর কথার সাথে কিভাবে কি হলো? দোস্ত, কণার সাথে মজা করার পর আর ভালো লাগেনি, তাই কণার পাশাপাশি আরেকটা খুঁজি এবং পেয়েও যাই। আমি জানতাম তুই কথাকে জীবনের থেকে বেশি ভালোবাসতে। আমি গ্রাম থেকে এসে কথার সাথে কি কি হয়েছে তোর সব জেনেও না জানার ভান করেছে। এরপর তুই প্রতিদিন কথাকে নাম ছাড়া চিঠি দিতি, ফেসবুকে তোর আইডির গল্প করে তোকে না দেখি কথা তোর প্রেমে হাবুডুবু খায়, এবং তুই যদি ভালো না বাসিস আত্মহত্যা করবে কথা। এসব জেনে সময় মতো তুই যেদিন কথার সাথে মিট করতে চাস সেদিন চালাকি করে নিখুঁত অভিনয়টা করি। আমি জানি তুই আমার জন্য তোর ভালোবাসা কুরবানি দিবি। তুই তাই করলেই কথার সাথে রিলেশন হয়ে যায়, তারপর থেকে চুটিয়ে প্রেম। কিন্তু কথা অনেক চালাক, বিয়ের আগে কিছু দিতে নারাজ, তাই কথাকে ঘোরানোর জন্য তাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকতাম। আর হঠাৎ একদিন দেখি তোবা আমাকে ফলো করছে, আমিও তার সঙ্গ দিলাম। তোবা আমাকে প্রপোজ করলে আমি কথার কাছাকাছি যাবার জন্য রাজি হয়ে যাই। আর ফ্রি জিনিস ছাড়া ভালো না, তোবাকে নিয়ে মন মতো কয়েকদিন এনজয় করতেই বোকামির অন্তঃসত্ত্বা হয়ে যায়, যার দরুন অপারেশন করতে হয়। ডাক্তার বলেছে অপারেশনের পর থেকে ওই মানসিক অসুস্থ। বাকি রইল কথা। কথার শরীরের প্রতি লোভ দিন দিন বাড়তে লাগলো আমার। কিন্তু শালে অনেক চালাক, বিয়ের আগে কিছু দিতে নারাজ, তাই মিথ্যে কাজী অফিসে নিয়ে গোপনে বিয়ে করি, যা নামে মাত্র। তারপর কথার সেই কাঙ্ক্ষিত দেহটাকে নিজের করে পাই। কিন্তু এত পাপ যে আল্লাহও সয় না, তাই মা বাবাকে কেড়ে নিল। মরণ বিধি, ক্যান্সার হয়েছে শরীরে, তাই আর বাঁচবো না, ক্ষমা করে দিস। সজীবের দিকে এখন তাকিয়ে নিজের ঠিক রাখতে পারলাম না। ফেলকি দিয়ে রক্ত বের হচ্ছে। একটা ছুরি সজীবের ঠিক কলিজা বরাবর ঢুকানো। ভাবতেই পারিনি সজীব নিজের বুকে নিজেই ছুরি চালিয়ে দিবে। আমি তো সজীবকে ক্ষমা করে দিয়েছিলাম, আজ মারতে এসেও মারতে পারিনি, কারণ পারিনি বন্ধু হয়ে বেঈমান বন্ধুর বুকে ছুরি চালিয়ে দিতে। কারণ মহান আল্লাহ তাআলা যে নিজ হাতে তার বিচার করেছে। মা বাবাকে কেড়ে নিয়েছে সজীবের, তারপর আবার মরণ ব্যাধি ক্যান্সার দিয়েছে আল্লাহ। এর চেয়ে বড় শান্তি আর পৃথিবীতে কি হতে পারে? তাই নিজের পকেটে ছুরি রেখেও বুকে টেনে নিয়েছি।
এখন সজীবের দিকে তাকাতেই বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। অপরাধী হলেও সে তো আমার বন্ধু ছিল, ছিল কলিজার একটা অংশ। রক্তে ভেসে যাচ্ছে ফ্লো। দৌড়ে গিয়ে রুমাল দিয়ে বুক থেকে ছুরিটা বের করতেই দেখি ছুরির মাথায় সজীবের কলিজার একটু অংশ লেগে রয়েছে। এই দৃশ্য দেখে নিজের অজান্তেই চোখের পানি নীরবে ঝরছে। কলিজাটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে চিৎকার দিয়ে কাঁদি। এই দোস্ত, তুই কেন এমন করলি? আমি তো তোকে ক্ষমা করে দিয়েছি। দোস্ত চল, তোকে বাঁচতে হবে। দোস্ত প্লিজ আমাকে কিছু বলতে দে। আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে। দোস্ত জানিস আমি যে বড় অন্যায় করে ফেলেছি, যে পাপের শাস্তিতে মা বাবাকে কাছ থেকে দূরে সরিয়ে দিল আল্লাহ, তবুও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমার পাপের ছায়াতল থেকে তারা মুক্তি পেল। তারপর আমাকে ব্লাড ক্যান্সারের মতো একটা ছোট্ট রোগ দিল, যা মৃত্যুর অগ্রিম দিকে। আমি যে ব্লাড ক্যান্সার নিয়েও প্রতিনিয়ত অনুশোচনায় ভুগছি। জানিস দোস্ত, আমি মা বাবা মরার পরে একটি রাতও ঘুমাতে পারিনি। প্রায় প্রতি রাতেই ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখতাম। জানিস দোস্ত, মা বাবার স্বপ্নে আমাকে ছেলে বলে দাবি দেয় না। তারা বলে আমার মতো পাপী নাকি দুনিয়াতে নেই। বল দোস্ত, আমি পৃথিবীতে বেঁচে থেকেও মৃত। দোস্ত প্রতি রাতে কণার স্বপ্নে আমার মৃত্যু কামনা করতো। বলতো দোস্ত, আমি কিভাবে বেঁচে থাকি? আমি সবাইকে বলে চাই, কেউ কোনো মেয়ের জীবন নষ্ট করো না, কারণ তারা ভালোবাসার মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সতীত্ব তার ভালোবাসার মানুষের হাতে নীরবে তুলে দেয়। তারা চায় তাদের ভালোবাসার মানুষ যেন তাদেরকে ভালোবাসে, তাই নিজের শেষ সম্বল, নিজের সতীত্বটাও দিতে কার্পণ্য বোধ করে না। আমরা ছেলেরা একটু আনন্দ লাভের জন্য একটা জীবনকে ধ্বংস করে দিই। কি লাভ এসব করে? একসময় দেখা যাবে আমার মতো অবস্থা হবে তোমাদের সকলের। বেঁচে থেকেও প্রতিনিয়ত মৃত্যুর অপেক্ষা করতে হবে। আমি চাই না আর কারো অবস্থা আমার মতো হোক। এই দোস্ত, কি বলছিস? চুপ করবি তুই? প্লিজ চুপ কর। আমার বন্ধু না তুই? তোকে ছাড়া আমি কেমনে বাঁচবো? দোস্ত আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার খুব কষ্ট হচ্ছে। দোস্ত তোকে মরার আগে একটা অনুরোধ করব। দোস্ত আমি জানি তুই কথাকে ভালোবাসিস, তুই কথাকে এত ভালোবাসার পরেও আমার করে দিলে। বুকে এক বুক কষ্ট পাথর চাপা দিয়ে। জানিস দোস্ত, কথাকে আমি সত্যি বিয়ে করে নিই। কাগজপত্র কাজে সবকিছু ফেক ছিল, শুধু কথার শরীরটা ভোগ করার জন্য এমন নোংরা খেলায় নেমেছিলাম। জানি না এই অপরাধের ক্ষমা আছে কিনা। জানিস দোস্ত, কথা 2.5 মাসের অন্তঃসত্ত্বা। আমার অবৈধ সন্তান কথার গর্ভে বড় হচ্ছে। কথা এসব জানলে আমাকে কবর থেকে তুলে হলেও খুন করবে, তার সতীত্বের ঝাঁজ মেটাতে। দোস্ত আমি চাই না সবার মতো কথার জীবনটাও নষ্ট হয়ে যাক। কথাও করার মতো গলায় ধরে দিই। প্লিজ আমার অনুরোধটা রাখ। কথাকে তুই যেভাবেই পারিস বিয়ে করে স্ত্রীর মর্যাদা দে। প্লিজ আমার একটা পাপের ভাগিদার হয়ে এই পাপটা তুই মোচন করার সুযোগ দে। দোস্ত না করিস না, প্লিজ আমাকে ক্ষমা করে দে। তোর পবিত্র ভালোবাসাকে নিয়ে আমি নোংরা খেলায় মেতেছিলাম। ক্ষমা করে দে দোস্ত। আমার মাথা ছুঁয়ে কসম কর যে কথাকে বিয়ে করে তার গর্ভের সন্তানের বাবা হবি। তুই সমাজে পরিচয় পাবে আরেকটি অবৈধ সন্তানের। সবাই বলবে না এটা জারদ সন্তান, সবাই বলবে ওই যে দেখ রাজের সন্তানটা কত কিউট হয়েছে। প্লিজ দোস্ত কসম করে মাথা ছুঁয়ে কথাকে বিয়ে করবি। এদিকে সজীবের কথা ফেলতে পারলাম না। কথাকে প্রথমত ভালোবাসি। আমার ভালোবাসা পবিত্রতা দিয়ে কথাকে আর তার গর্ভের সন্তানকে পবিত্র করে নিব। আজ কথার জায়গায় অন্য কোনো নিষ্পাপ মেয়ে যদি বলি হতো, তাহলেও তাকে হাসি মুখে বিয়ে করে নিতাম, কারণ মানুষ মানুষের জন্যে। দোস্ত তোর মাথা ছুঁয়ে প্রমিস করলাম, কথাকে বিয়ে করে তোর সন্তানের পিতৃ পরিচয় বহন করব। সজীবের কথা শুনে চোখ দিয়ে অঝরে নোনা জল বের হচ্ছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে হৃৎপিণ্ডে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। কি করব? বাম হাতে রুমাল দিয়ে ছুরিটা বের করে সজীবকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এদিকে সজীবের শরীরে শক্তি নেই, তবু আমাকে বাহুডোরে আবদ্ধ করে নিল। কিছুক্ষণ পর সজীবের কোনো শ্বাস প্রশ্বাস নেই, হাতের স্পন্দন দেখি নেই। সজীব আর জীবনে চোখ খুলবে না। নিজের অজান্তেই সজীব বলে কেঁদে দিলাম। সজীবকে ফ্লোরে রেখে দিয়ে বাম হাতে ছুরিটা নিয়ে দাঁড়ালাম। কি করব ভাবতে পারছি না। হঠাৎ খুন বলে পিছন থেকে কারো চিৎকার শুনতে পেলাম। পিছন দিকে চেয়ে দেখি কথা। ভয়ে তার হাত পা কাঁপছে। রাজ, তুমি তোমার বন্ধুকে খুন করে ফেললে। আমি তোমাকে ছাড়বো না।
আমি তোমাকে ফাঁসিতে ঝুলাবো। কথা প্লিজ বিলিভ করো, আমি খুন করিনি। সজীব নিজেই সুইসাইড করেছে। ছি, লজ্জা করে না? খুন করেও সামনে লাশ পড়ে আছে, হাতে রক্তাক্ত ছুরি, রক্ত মাখা শরীর, এর পরেও খুন করিনি বললেই কেউ বিশ্বাস করবে না যে তুমি খুনি নও। কথা প্লিজ আমাকে বিশ্বাস করো, আমার মায়ের কসম করে বলছি সজীব সুইসাইড করেছে, আমি তাকে খুন করিনি। খুনিদের কি মা বাবাও আছে নাকি? খুনি তো সব সময়ই খুনিই হয়। তারা কারো সন্তান হতে পারে না, তাদের জন্মের দোষ। তারা সমাজের জারজ সন্তান। আর তুই খুনি। রাজ, তোর গলায় আমি ফাঁসির দড়ি ঝুলাইয়ে ছাড়বো, এটা আমার চ্যালেঞ্জ। এদিকে কথার মুখে জারদ সন্তান কথাটা শুনে নিজেই বাকরুদ্ধ হয়ে গেলাম। মনে মনে ভাবছি এভাবে বললে কখনো বিশ্বাস করবে না, তাই ব্ল্যাকমেইল করতে হবে। আচ্ছা, খুন সজীবকে আমি করেছি, এখন তাকে খুন করব। তাকে না, শুধু তোর আদরের ছোট বোন তোবাকেও। কারণ একটা খুন করলেও ফাঁসি, 10টা খুন করলেও ফাঁসি। তাই যদি ফাঁসিতে ঝুলতেই হয় তোকে খুন করেই ঝুলবো। কথাটা বলে ছুরিটা কথার গলাতে ধরলাম। খুব কষ্ট হচ্ছে কথার করুণ মুখটা দেখে, কিন্তু কি করব, সত্যটা যে আজ মিথ্যার আড়ালে ঢাকা, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কিছু দেখিনি। আর সজীব নিজেই সুইসাইড করেছে, তুমি করোনি। ওই আবার কাঁদছিস? একদম কাঁদবি না। এর পরের দিন সজীবের দাফন হয়ে গেলে কথাকে 1 সপ্তাহ পর ফোন দিয়ে বলি যে আমাকে যদি বিয়ে না করে তাহলে তোমার গর্ভে যে সজীবের সন্তান এটা কেউ বিশ্বাস করবে না, কারণ তোমাদের বিয়ের কোনো ডকুমেন্ট নেই। আর সবাই তোমাদের সন্তানকে জারদ সন্তান বলবে। এই লজ্জা ঘৃণায় তোমার বাবা সুইসাইড করবে। তোমার বোনকে কেউ বিয়ে করবে না। বলো তুমি বিয়ে করবে নাকি তোমার গর্ভে অবৈধ সন্তান, তা তোমাদের সবাইকে বলে দিব। কথা ডায়েরিটা পড়ে কান্না থামাতে পারছে না। এতটা ভালোবাসার পরও রাজকে সে অবজ্ঞা করেছে, দিনের পর দিন অপমান করেছে, অভিশাপ দিয়েছে, শেষে নিজের হাতে ঘুমের ওষুধ খাইয়েছে। কথার চোখের পানিতে ডায়েরিটা ভিজে যাচ্ছে। কথা রাজের শার্টটা গায়ে দিয়ে রয়েছে, মুখে ডায়েরি আর ফুপিয়ে কাঁদছে। বারবার রাজের ডায়েরিটাকে চুমু খাচ্ছে। তারপর কথা ঘুমিয়ে গেল। কথা আর এখন থাকতে পারছে না, জোরে চিৎকার করে কাঁদছে। রাজ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে খুন করেছি। আমার মতো অভাগীকে ক্ষমা করে দাও, যে পাহাড় সম ভালোবাসা পেয়েও ভালোবাসাটা হারিয়ে ফেললো অবহেলায়। কি করে বাঁচবো, নিজেকে যে নিজেই শেষ করে দিয়েছি। এভাবে কাঁদতে কাঁদতে মাটির ওপর পড়ে গেল। এদিকে রাজকে সবাই দাফন করতে নিয়ে যাচ্ছে, সবাই রাজকে নিয়ে যাচ্ছে। আর রাজকে দেখতে পারবো না। রাজকে আর চরিত্রহীন বললেও সে আর চোখের পানি ফেলবে না। মনে হচ্ছে কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমার কলিজার টুকরাকে? আমার স্বামীকে অনেক কষ্ট দিয়েছি, অন্তত একটু ভালোবাসতে দাও, আমার বুকে নিতে দাও। আমার কলিজার টুকরাটাকে নিও না, ওকে রাজকে নিও না। আমাদের রাইসার কাকে বাবা ডাকবে? প্লিজ তোমরা নিও না, নিয়ে যেও না রাইসার বাবাটাকে। আমার মেয়েটার মুখে বাবা ডাক না শুনেই তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? প্লিজ নিও না, আমি বাঁচবো না আমার স্বামীকে ছাড়া। কেউ আমার কথা শুনছে না, সবাই রাজকে নিয়ে চলে যাচ্ছে। এই কথা কি হয়েছে? কাঁদছিস কেন এভাবে? আর কি সব বলছিস ঘুমের মাঝে? মা, রাজ মারা গিয়েছে, রাজকে ওই যে দাফন করতে নিয়ে যাচ্ছে। মা, আমি রাজকে ছাড়া বাঁচবো না, সবাইকে আটকাও মা, রাজকে নিয়ে যেতে দিও না। কিছুক্ষণ পর কথা বুঝতে পারে সে এতক্ষণ যা দেখেছিল তা পুরোটাই দুঃস্বপ্ন। মা, আমি রাজকে ছাড়া বাঁচবো না, সত্যি মরে যাব। রাজ যে আমার স্বামী, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। রিও কথার কাছে আসে এবং বলে, ভাবি কিভাবে যে কথাটা বলি তবুও বলতে হবে। জানো ভাবি, আমার ভাইয়াটা যে ভিতরে ভিতরে এতটা কষ্ট পাচ্ছে তা আগেই বুঝতে পেরেছিলাম। এটাও বুঝতে পেরেছিলাম যে তুমি ভাইয়াকে অবহেলা ছাড়া কিছুই দিতে পারো না, কারণ আমিও একটা মেয়ে। ছেলেদের মুখের দিকে তাকালে ভেতরের কষ্টটা আঁচ করতে পারা যায়। আর আমার তো ভাইয়া 2 দেহের এক আত্মা। জানো ভাবি, ভাইয়ার মৃত্যুর ক্ষণ গুনছে, শুধু মৃত্যুবরণ করছে, এই কথাটা ডাক্তারের কাছ থেকেই শোনা পাখি। আর আমি এটাও জানি যে ভাইয়ার এই অবস্থার জন্য তুমি দায়ী। সকালে তোমার আলমারিতে ভাইয়ার লেখা সুইসাইড নোটের মতো আর একটা সুইসাইড পাই,
ওটা দেখেই বুঝতে বাকি থাকে না যে ভাইয়াকে তুমি নিজের হাতেই ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছো। ভাইয়া সত্যিটা জেনেও হাসি মুখে মৃত্যুটা মেনে নিতে তোমার দেওয়া যতটুকু খেয়ে নিয়েছিল। ছি ভাবি, ছি। লজ্জা করছে আজ মেয়ে বলে পরিচয় দিতে, লজ্জা করছে তোমাকে ভাবি বলে পরিচয় দিতে। একটা মেয়ে স্বামীর বাড়িতে আসে কেন জানো? সবাই জানলেও তুমি জানো না। জানবে কিভাবে? যে মেয়ে স্বামীকে মারার প্ল্যান করতে পারে তার কাজে জানতে চাওয়াটাই বোকামি। আচ্ছা আমি বলছি শোনো, প্রতিটা মেয়ে লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে আসে। প্রতিটা মেয়ে যখন কবুল 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 3 বার পড়ে নেয় না, তখন তার মনে এক প্রকার ভালোবাসা সৃষ্টি হয়। কারণ বিয়ে পবিত্র সম্পর্ক, মহান আল্লাহ তাআলার বিধানগুলির একটি। 3 বার কবুল একটা মেয়েকে নতুন জীবন দান করে। সারা জীবন পাশে থাকার জন্য আশ্রয় হিসেবে একটা বটবৃক্ষ পায় একটি মেয়ে। বাবার বাড়িতে যেমন সেই বটবৃক্ষ থাকে বাবা, তেমনি বিয়ের পর বটবৃক্ষ হলো তার স্বামী। স্বামী যতই খারাপ হোক, স্বামীর খেদমত করেই জান্নাত হাসিল করতে হয়। স্বামীকে বোঝাতে হয় কোনটা ভুল কোনটা খারাপ। স্বামীর হৃদয়ে জড় করে নিতে হয় ভালোবাসা দিয়ে। আর প্রতিটা মেয়ে যেমন লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে আসে, তেমনি বের হয় সাদা পোশাক পরে। আর আপনি সেই স্বামীকে নিজের হাতে খুন করার জন্য ইসব করেছেন। আমার ভাইয়ের কি অন্যায় ছিল? আপনাকে পাগলের মতো ভালোবাসা, নাকি আপনার জন্য লুকিয়ে লুকিয়ে কান্না করাটা আমার ভাইয়ের অপরাধ ছিল? জানি বলতে পারবেন না। জানেন, আপনার গর্ভের সন্তান যখনই শুনতে পেয়েছে মেয়ে হবে, সেদিন থেকে প্রতিদিন একটা করে পুতুল কিনে নিয়ে এসেছে। কনা আপুর রুমের আলমারিতে রেখে দিত, আর আপনি সেই পুতুল বাইরে ফেলে দিয়েছেন। বাহ, খুব মহৎ আপনি, খুব মহৎ। ভালোবেসে বকুল ফুলের মালা নিয়ে এসেছিল, আর আপনি পায়ের নিচে ভালোবেসে আনা ফুলগুলো পিষ্ট করেছেন। কানের ঝুমকো জোড়া আপনি ডাস্টবিনে ফেলে দিয়েছেন। ভাইয়ার ভালোবাসা কি এতই অপবিত্র ছিল তার জন্য ডাস্টবিনে জায়গা হয়? লজ্জা করে মেয়ে বলি পরিচয় দিতে, যে কিনা নিজের ভালোবাসার মানুষটিকে চিনতে পারে না। আপনি নারী জাতির কলঙ্ক। আপনার পাপের ছায়া যেন ভাইয়ার উপর না পড়ে। আমি চাই না আপনার জন্য ভাইয়া নতুন করে কষ্ট পাক। আপনার জন্য আমি আমার ভাইয়াকে হারিয়ে ফেলেছি। কি চান আপনি? আপনার জন্য আমাদের সুখের সংসার হাসি মুখে নষ্ট হয়ে গেছে। আর হ্যাঁ, আপনাকে ভাইয়াকে ডিভোর্স দিয়েছে। আপনি আর আমাদের পরিবারের কেউ না। রিত্তের কথা শুনে টপ টপ করে পানি পড়ছে চোখ থেকে। কলিজাটা ফেটে যাচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। চোখের সামনে বারবার রাজকে অপমান করার, অবহেলা করার, ঘৃণা করার, রাজকে ঘুমের ঔষধ খাওয়ানোর দৃশ্য মনে পড়ছে। কি করব? রিত্তের কাছে কি বলবো? আমি যে সত্যি অপরাধী। রিও চলে গেল, কথা কাঁদছে আর ভাবছে রাজকে শেষবারের মতো একবার দেখে চলে যাব, আর আমার অভিশপ্ত ছায়া নিয়ে পাশে দাঁড়াবো না আর। আপনি কথা বুঝেন না? আচ্ছা চলে যাচ্ছি, তবে একটা প্রশ্ন, মেয়েটা কে রাজের মাথায় হাত বুলাচ্ছে? সেটা আপনার বলতে হবে না। রিয়া তার অধিকারের ভাইয়ার মাথায় হাত বোলাচ্ছে। আপনি যাবেন, আপনার মুখে দেখাও পাপ। প্লিজ চলে যান। আর হ্যাঁ ভাইয়া, আপনার স্বামী এটা ভুলে যাবেন। আপনার মতো মেয়ে কারো স্ত্রী তো দূরের কথা, ভালোবাসার মানুষ হবার মতো যোগ্য না। আপনার মুখ দেখলে যে কোনো মেয়ের অমঙ্গল হবে। আপনার জন্য আমি আমার ভাইয়ের আদর থেকে বঞ্চিত হচ্ছি। প্রতিটা রাত মা বাবা আপনাকে হসপিটালে পাঠাতে হয়। কি দোষ ছিল আমরা বলতে পারবেন? কি দোষ করেছি আমি? আমার ভাইয়া আপনার ভালোবাসা পাওয়া এতটাই অযোগ্য ছিল? রিওয়ের মুখে এমন কথা শুনে চোখ থেকে নিজের অজান্তে অশ্রু গড়িয়ে পড়ল। সত্যি আমি অপরাধী। আমার জন্যই রাজ আজ মৃত্যু শয্যায়। ওর পবিত্র ভালোবাসাটাকে বুঝতে পারিনি। সত্যি আমি অভিশপ্ত ছায়া। বোনের কাছ থেকে ভাইকে, মায়ের কাছ থেকে ছেলেকে, বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়েছি। আমি হতভাগী। আজ আমারই সামনে অন্য মেয়ে আমার স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হলো? আপনাকে আর কিভাবে বলবো? প্লিজ বের হয়ে যান কেবিন থেকে। আপনার ছায়াটাও দেখতে মন চাচ্ছে না। তারপর কথা ওর বাবার কাছে যায় এবং বলতে থাকে, বাবা, আমি রাজকে ছাড়া বাঁচবো না। ওর জন্য হাসতে হাসতে জীবন দিতে পারি। ওই যে আমার নিঃশ্বাসে, ওই যে আমার বিশ্বাসে। বাবা তুমি জানো, আমি চোখটা বন্ধ করতে পারি না। যদি জীবনকে হারিয়ে ফেলি, আমার জীবনের চাঁদ মাখা মুখটা সবসময় ভেসে ওঠে। বাবা আমি জানি, আমি আমার স্বামীর সাথে যা করেছি পৃথিবীর কোনো মেয়ে তার স্বামীর সাথে তা করতে পারবে না বাবা। কিন্তু এখন আমি যে আমার স্বামীকে ছাড়া বাঁচবো না। রাজের কিছু হয়ে গেলে আমি হয়তো আর বাঁচতে পারবো না। হঠাৎ ডাক্তার
রাজের রুম থেকে বের হয়ে আসলো। ডাক্তারের চোখ দিয়ে পানি বের হচ্ছে। আঙ্কেল, কি হচ্ছে ভাইয়ার? মামনি, পেশেন্টের স্যালাইন একদম নেওয়া বন্ধ করে দিয়েছি। এখন অক্সিজেন নেওয়া 50% হ্রাস পেয়েছে, ক্রমশ হ্রাস পাচ্ছে। মামনি, এতিম বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেললাম। কি বলে সান্ত্বনা দিব? রাজ্যে আর বাঁচবে না মনে হচ্ছে। তোমরা আল্লাহকে ডাকো প্লিজ, তিনি চাইলে সব করতে পারে। ডাক্তারের মুখে এমন কথা শুনে বুকটা ছ্যাদ করে উঠল কথার। রিও মনে হচ্ছে পাথরের মতো মূর্তি হয়ে গেছে। বাবা, আমি কি নিয়ে বাঁচবো বলো? আমার জীবনটাকেই যে আল্লাহ নিয়ে যাচ্ছে। মারে, আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ সব ঠিক করে দিবে। এতগুলো এতিম বাচ্চার চোখের জল কখনো বৃথা যাবে না। এতিম বাচ্চাদের মুখের দিকে তাকানো যায় না, তারা খুব করে কাঁদছে। মুখ দিয়ে তাদের কোনো কথা বের হচ্ছে না। হঠাৎ রিয়া মেয়েটা দৌড়ে রাজের পায়ের কাছে এসে অঝরে কাঁদতে লাগলো। রিও দৌড়ে গিয়ে বলতে লাগলো, রিয়াপু, আমি জানি তুমি ভাইয়াকে অনেক ভালোবাসো, ভাইয়াও তোমাকে অনেক ভালোবাসে খুব, কিন্তু কি করবো, আল্লাহর উপর কোনো হাত নেই। দোয়া কর ভাইয়া যেন আবারও আগের মতো সুস্থ হয়ে যায়। এদিকে রিত্তের মুখে এমন কথাটা শুনে পায়ের নিচের মাটি সরে গেল। মনে হচ্ছে চোখের জল বাধা মানছে না। রাজ শুধু আমার, অন্য কেউ রাজের বুকে যাওয়ার আগে আমি নিজেকে শেষ করে দিব। খুব কষ্ট হচ্ছে, প্রাণটা বের হয়ে যাচ্ছে। হঠাৎ মনে পড়লো আজ আমার জন্যই আমার স্বামীর এই অবস্থা। আমার অবহেলা, ঘৃণা, মিথ্যা প্রতিশোধের আগুন রাজকে প্রতিনিয়ত পুড়িয়েছে। খুব কষ্ট হচ্ছে এসব ভাবতে। যেদিন রাজ বিয়ে করবে সেদিন গলায় দড়ি দিয়ে মরবো, তবু বেঁচে থাকতে রাজ অন্যের হবে তা দেখতে তো দূরের কথা, শুনতেও পারবো না। আমি মরে যাই, আমার জীবনটা যেন বেঁচে যায়। হঠাৎ নার্স দৌড়ে ডাক্তারকে গিয়ে বলল, এটা কিভাবে সম্ভব? কোমায় চলে যাওয়া রোগী জ্ঞান ফিরেছে, হার্ট বলছে সম্পূর্ণ সুস্থ। অবাক করা ঘটনা ঘটে গেছে। ডাক্তার শুনে বিশ্বাস করতে পারছে না। মৃত্যু যার নিশ্চিত ছিল তার হার্টবিট স্বাভাবিকের চেয়ে ভালো চলছে। রাজের সুস্থ হওয়ার কথা শুনে নিজের অজান্তে চোখের কোণে আনন্দের অশ্রু জমা হয়েছে কথার। বিকেল বেলা রাজ রুমে বসে আছে। কথা দৌড়ে গিয়ে পায়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কি করছেন? পা ছাড়েন। ক্ষমা কেন চাচ্ছেন? খুনির চরিত্রহীনটার শাস্তি দিয়েছেন। রাজের কথা শুনে এখন কথার আরো বেশি কান্না পাচ্ছে। শক্ত করে পা ধরে কথা বলতে লাগলো, আমি সব জেনেছি, প্লিজ তোমার পায়ের নিচে একটু জায়গা দাও। কখনো বলবো না তোমার বুকে জায়গা দাও। আমাকে দূরে সরিও না, আমি বাঁচবো না। কথার মুখে এমন কথা শুনে রাজের কষ্ট হলেও কি করবে কিছু ভাবতে পারছে না। তাই বলল, ক্ষমা আপনাকে তখনই করে দিয়েছি, আর হ্যাঁ, আপনাকে ডিভোর্স দিয়ে দিছি। আপনি আর এই বাড়ির বউ না, আর আমার কেউ না। আমি চাই না কোনো বেগানা মেয়ে আমাদের বাসায় থাকুক। এদিকে রাজের মুখে এমন কথা শুনে কথা কাঁদতে লাগলো। খুব কষ্ট হচ্ছে কথার চোখের জল দেখে, কিন্তু রাজের কিছু করার নেই। কি হলো, কাঁদছেন কেন? আপনি অন্তঃসত্ত্বা না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। আশা করি বুঝতে পেরেছেন। জানেন, আপনার ছায়াটা দেখলেও রাগে শরীরটা জ্বলে। বের হন প্লিজ আমার বাসা থেকে। আপনাকে আর 1 মিনিট সহ্য করতে পারছি না আমি। প্লিজ এই বাড়ি থেকে বেরিয়ে যান, আর কোনোদিন যেন আপনার মুখটা আমাকে দেখতে না হয়। এমন কথা শুনে আরো বেশি কাঁদতে লাগলো। ভাইয়া, ভাবি কি বলছে এসব? চুপ করবি তুই? আর হ্যাঁ, আপনি যাবেন কি? রাজের কথাটা শুনে কথা বের হয়ে চলে গেল। কথা চলে যাওয়ার পর খুব কান্না পাচ্ছে রাজের। কিভাবে বলতে পারলাম নিজের ভালোবাসার মানুষকে এমন কথা বলতে? ভাইয়া, কাজটা কি ঠিক করলে? কেন ঠিক করিনি কি আমি? না, ঠিক করনি। তারপর রিও হাসপাতালের সব ঘটনা খুলে বলল। এরপর আর কথাকে 15 দিন দেখেনি রাজ। এদিকে কথা বাড়িতে আসার পর সবসময় কাঁদত, নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইত। হঠাৎ একদিন প্রসব ব্যথা ওঠে, কথাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রচুর রক্তক্ষরণ হলে কোথাও রক্ত পাওয়া যাচ্ছিল না। কথার সাথে রাজের রক্তের ম্যাচ ছিল। তার বাবা মা বললেও কথাকে রক্ত দিতে যায়নি। বাসা থেকে বের হয়ে দূরে এক জায়গায় বসে থাকে। পরে বাসায় এসে শুনে
কথার মেয়ে হয়েছে, আর কোনো এক লোক কথাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। হঠাৎ ঠাস করে গালে চর বসিয়ে দিল। রাজের মা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, আমার আজ লজ্জা করছে। জানি মেয়েটা অপরাধ করেছে, তাই বলে মেয়েটাকে বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন ছিল, কিন্তু তুই দিলি না। জানিস, তোর মতো সবাই হয় না। এক লোক কথাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। আচ্ছা, মা যে মেয়ে আমাকে মারতে চায় তাকে তুই কিভাবে বাঁচাতে বলো? দেখতে দেখতে 1 বছর হয়ে যায়। কথাকে অনেক অপমান করেছে রাজ, তবু মেয়েটা কান্নাকাটি করে। আর পারছে না, নিজের কাছেই রাজের খারাপ লাগে এসব দেখতে। একদিন কথা শুয়ে আছে মেয়েকে নিয়ে, আর মেয়েকে রাজের ফটো দেখিয়ে বলছে মেয়েটাও কথা বলতে পারে অনেক। হঠাৎ রিউয়ের ফোন। কথা আপু, রাজ ভাইয়ার বিয়ে, তুমি এসে ফেরাও। এদিকে রিউয়ের মুখে রাজের বিয়ের কথা শুনে মনে হচ্ছে কথার প্রাণটা কেউ বের করে দিচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। রাইসাকে নিয়ে গাড়িতে উঠে চলে আসে রাজের বাসায়। বাসাটা লাল নীল বাতিতে সাজানো। কথার আজ সবচেয়ে কষ্টের দিন, কারণ আজ এই দিনে মেয়েটা জন্মগ্রহণ করে, আর মেয়েটার জন্মদিনে তার বাবাকে হারাচ্ছে। কথা দৌড়ে রুমে গিয়ে চমকে যায়। রুমটা হরেক রকম বেলুন দিয়ে সাজানো। রুমের প্রতিটি জায়গায় রাইসার ছবি, লেখা প্রথম জন্মবার্ষিকী। কথা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। দৌড়ে গিয়ে রাজকে সবার সামনে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে রাজের শার্ট ভিজিয়ে ফেলে। রাজ কথাকে ছাড়িয়ে নিয়ে কেক কেটে রাইসার জন্মদিন পালন করে। আর সবাই প্ল্যান করে রাজের বিয়ের কথা বলে কথাকে ডেকে নিয়ে আসে। রাত 12টা। কথা রাইসাকে নিয়ে বাসর ঘরে বসে আছে। কিছুক্ষণ পর বাসর ঘরে ঢুকলো রাজ। বিছানায় বসার আগে কথা রাজকে সালাম করে নিল। কথার কপালে আলতো করে চুমু এঁকে দিল রাজ। কথার ঠোঁটে যখনই ঠোঁট মিলাতে যাবে, কথা তখনই বলল, দাঁড়াও, আগে বলো রিয়া মেয়েটার সাথে কতদিনের সম্পর্ক তোমার? রিত তো বলেছি তুমি নাকি ভালোবাসো রিয়াকে। হ্যাঁ, রিয়াকে ভালোবাসি, খুব বোন হিসেবে। মেয়েটা কথা বলতে পারে না, তবে সব বুঝে। আর আমার বোন রিত্তের মতো রিয়াও আমার আরেক বোন। আর হ্যাঁ, হসপিটালে যে লোকটা রক্ত দিয়েছিল সেটাও আমি। কি বুঝলা তুমি? আমাকে অনেক কষ্ট দিছো, তাই শোধ নিলাম। রাজ আর কথা বলতে পারছে না, কারণ রাজের ঠোঁট দুটিকে কথা তার দখলে নিয়ে নিয়েছে। তারপর দুজনে ভালোবাসার সাগরে ডুব দেয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের এই স্বপ্নধারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ।